বাচ্চাটা নষ্ট করে দাও রিয়াসা। আমি এই বাচ্চার ভার বহন করতে পারবো না। মুক্তি চাইছি আমি। সংসার নামক এই মিথ্যে বেড়াজাল থেকে মুক্তি চাইছি আমি। স্বামী হিসেবে এই মুহূর্তে আমি তোমাকেও মুক্তি দিতে চাইছি। কালই তুমি হসপিটালে গিয়ে বাচ্চাটা অ্যাবর্শন করে আসবে রিয়াসা। ইটস মাই অর্ডার। বিয়ের 5 মাসের মাথায় এসে তরুণের মুখ থেকে এসব হৃদয় বিদারক কথাগুলো শুনে ক্ষণিকের জন্য থমকে দাঁড়ালাম আমি। হৃদয়ে যতটা না রক্তক্ষরণ হচ্ছে তারও অধিক মানুষটির প্রতি ঘৃণা জন্ম নিচ্ছে। বাবা হয়ে তিনি কিভাবে পারছেন তার সন্তানকে খুন করার কথাটি বলতে? নিজেকে এই সংসার নামক পবিত্র বন্ধন থেকে মুক্তি করার প্রাণনাশক কথাটি বলতে? মাত্র তো 5 মাস চলছে আমাদের সংসার জীবনের, 3 মাস চলছে আমাদের অনাগত সন্তানের। বাবা হিসেবে কি সন্তানের প্রতি তার বিন্দু পরিমাণ টানও অনুভব হচ্ছে না? একটুখানি দয়া মায়াবোধও কাজ করছে না? এতটাই নিষ্ঠুর নির্মম পাষাণ বাবা তিনি। কম্পিত শরীর নিয়ে আমি চক্ষু জোরে প্রচন্ড রাগ যন্ত্রণা ঘৃণা সমেত দরজার চৌখাতে দাঁড়িয়ে থাকা বিক্ষিপ্ত তরুণীর মুখোমুখি দাঁড়ালাম। গর্ভে ডান হাত ঠেকিয়ে কান্নাজড়িত গলায় আমি তরুণের তেজস্ক্রিয় দৃষ্টিতে দৃষ্টি নিক্ষেপ করে শুধালাম, আপনি আমাদের সন্তানকে অ্যাবর্শন করাতে চাইছেন তরুণ? যা শুনছি আমি ঠিক শুনছি তো? হ্যাঁ, ঠিক শুনছ। যা বলছি আমি একদম ঠিক বলছি। আমি তোমার থেকে মুক্তি চাই। তোমার গর্ভের ওই সন্তানটির থেকেও মুক্তি চাই। বাবা হয়ে নিজের সন্তানকে খুন করতে চাইছেন আপনি? হ্যাঁ, নিজের সন্তানকে খুন করতে চাইছেন? এতটাই নিষ্ঠুর নির্মম পিশাচ বাবা আপনি? কথাটি বলার সময় কি আপনার পিতৃহৃদয় একবারের জন্য কেঁপে ওঠেনি তরুণ? সামান্য সাংসারিক কথা কাটাকাটি থেকে আপনি এত বড় সিদ্ধান্তটি নিতে পারলেন? আমাকে মুক্ত করার কথাটি বলতে পারলেন? মুহূর্তের মধ্যেই তরুণ নিয়ন্ত্রণাধীন হয়ে উঠলেন। আমার দিকে তেড়ে এসে চল শক্ত করে জবাবে বললেন, হ্যাঁ পারলাম। সিদ্ধান্তটি আমি নিতে পারলাম, কারণ এই বাচ্চাটিকে আমি চাই না। এই বাচ্চার কারণে সমাজে আমাদের দুর্নাম হতে পারে। তাই সময় থাকতে বাচ্চাটিকে অ্যাবর্শন করাতে চাইছি আমি। সমাজে আমার মা বাবার মান সম্মান অক্ষুণ্ণ রাখতে চাইছি। এসব আপনি কি বলছেন তরুণ? কিসের দুর্নামের কথা বলছেন আপনি? আমি তো আপনার কথা আগামাথা কিছু বুঝতে পারছি না তরুণ। প্লিজ যা বলার ক্লিয়ারলি বলুন। তুমি কিছু বুঝতে পারছো না, তাই না? তুমি বুঝতে পারছো না বিয়ের পর আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। বাচ্চাটিও আমার নয়। এই বাচ্চা হলো তোমার পাপের ফল। মুহূর্তের মধ্যেই দুনিয়া অন্ধকার হয়ে এলো আমার। শরীর বেয়ে দরদরিয়ে ঘাম করতে শুরু করলো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে মৃত্যু নামক যন্ত্রণার মতো অধিক যন্ত্রণাতুর বলে মনে হতে লাগলো। ভুল জায়গায় ভুল কথাটি শুনে কিছু মুহূর্তের জন্য নিজেকে দ্বিখণ্ডিত মনে হচ্ছিল। পাল্লা দিয়ে শ্বাস নিঃশ্বাস ভারী হয়ে উঠতেই আমি দাঁতে দাঁত চেপে তরুণের দিকে প্রশ্ন ছুড়ে বললাম, নিজের প্রাক্তন প্রেমিককে ফিরে পাওয়ার জন্য আপনি আমার বদনাম করতে চাইছেন, তাই না তরুণ? আমাকে এবং আমার অনাগত সন্তানকে একসাথে মেরে ফেলার প্ল্যানিং করেছেন আপনি? কি মনে করেছেন আপনি? হ্যাঁ, কিছু জানি না আমি? কিছু বুঝি না? এতটাই নির্বোধ বোকা আমি? বড় অপর ননদের সাথে যে আপনার প্রেমের সম্পর্ক ছিল বা এখনো চলছে তার খবর রাখি না আমি? আপনি যে আমাকে শুধুমাত্র আপনার পরিবারের কথা ভেবে বিয়ে করেছেন তাও জানি না আমি? নিঃশ্বাসবিহীন মনের সমস্ত জমানো কথাগুলো উগলে আমি ক্ষণিকের মধ্যেই শরীরের সম্পূর্ণ শক্তি হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লাম। ভাগ্যিস মেঝেতে মাদুর ছিল, নয়তো আমার অনাগত সন্তানের নির্ঘাত একটা ক্ষতি হয়ে যেত। বুকের কোণে জমাট বাঁধা এক অদৃশ্য যন্ত্রণায় ছটফট করতে করতে আমি আখি পল্লব বুঝে নিতেই দৃষ্টি সীমানায় আমার শাশুড়ি মাকে দেখতে পেলাম। হতবিহল দৃষ্টিতে তিনি আঙুল নাচিয়ে যেন কিছু বলছেন আমায়। অদম্য জেদ নিয়ে একই জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকা তরুণের বুক চাপড়ে তিনি কিছু একটা বলার চেষ্টা করছেন। দিক বিদিক ঠাউর করতে না পেরে আমি শেষবারের মতো তরুণের নিষ্ক্রিয় মুখমণ্ডলের দিকে তাকিয়ে অবলীলায় আখি পল্লব বুঝে নিতে বাধ্য হলাম। এরপর আমার সাথে কি ঘটেছে না ঘটেছে সবই আমার স্মৃতি ধারণ করার বাহিরে ছিল। জ্ঞান ফিরে আসতেই নিজেকে অনাকাঙ্ক্ষিতভাবে আমার বাবার বাড়িতে আবিষ্কার করলাম। যন্ত্রণায় জীর্ণ শীর্ণ নেত্রযুগল যেন কিছুতেই সম্পূর্ণ মেলে ধরতে পারছি না আমি। মনে হচ্ছে যেন শরীরের সমস্ত ইন্দ্রিয় শক্তির লোপ পেয়ে আমার শরীরটিকে ক্রমাগত দুর্বল করে তুলছে। অত্যাধিক যন্ত্রণা শরীরটিকে পাকাপোক্তভাবে কাবু করে তুলছে। দেহের যাবতীয় দুর্বলতাকে যথেষ্ট সামলিয়ে আমি কপালে বাঁ হাত ঠেকিয়ে অর্ধখোলা দৃষ্টিতে আশেপাশে তাকাতেই হঠাৎ চমকে উঠলাম। টিমটিমে ড্রিম লাইটের আলোয় বেষ্টিত বদ্ধ ঘরে আমি অপ্রত্যাশিতভাবেই বিষণ্ণ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা রাফায়েত ভাইকে দেখতে পেলাম। বাবার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর ছেলে রাফায়েত ভাই। আঙ্কেলের মৃত্যুর পর থেকে দীর্ঘ 10 বছর যাবৎ রাফায়েত ভাই আমাদের বাড়িতে থেকে খেয়ে পড়াশোনা করে মানুষ হয়েছেন।
অনার্স কমপ্লিট হবার পর ভাইয়া যখন চাকরির সন্ধানে বিভিন্ন ছোট বড় অফিসে ঘোরাঘুরি করেও ভালো মানের কোনো চাকরির ব্যবস্থা করতে পারছিলেন না, তখন আমার বাবা একজন কাছের বন্ধুর সুপারিশে তৎক্ষণিক বাবা রাফায়েত ভাইকে লন্ডন পাঠিয়ে দেন। লন্ডনে বাবার সেই বন্ধুটির একটি ছোটখাটো সেন্ট্রাল হসপিটাল রয়েছেন, সেখানে সাফায়েত ভাই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন। সেই যে দীর্ঘ 2 বছর আগে রাফায়েত ভাইয়ের সাথে দেখা হয়েছিল, আজ আবার দীর্ঘ 2 বছর পর অকল্পনীয়ভাবেই এই মানুষটির সাথে দেখা হয়ে গেল। আনন্দে হতবিহ্বল হয়ে আমি চটজলদি শোয়া থেকে উঠে বসলাম। শরীর এবং মনের সমস্ত যন্ত্রণা ভুলে ম্লান হেসে ভাইয়ের দিকে প্রশ্ন ছুড়ে বললাম, আরে রাফায়েত ভাই, তুমি? বুকে 2 হাত গুজে নিমগ্ন দৃষ্টিতে রাফায়েত ভাই আমার দিকে তাকিয়ে রইলেন। দৃষ্টিতে অপার বেদনার ছাপ ফুটে উঠেছে লোকটির, যে আমি দূর থেকেই বেশ আন্দাজ করতে পারছি। তবে সেই অব্যক্ত বেদনার কারণ আমি আন্দাজ করতে পারছি না। কখন যে সেই বেদনা বিলীন হয়ে অশ্রুজলে রূপান্তরিত হয়েছে টেরই পেলাম না। রাফায়েত ভাই কাঁদছেন। হ্যাঁ, তিনি নিঃশব্দে কেঁদে চলছেন। মেয়ে মানুষের মতো তারও চোখের কোটর বেয়ে টুপ করে অশ্রুকণা বেয়ে থুতনি অব্দি গড়িয়ে পড়ছে। ছেলেদের এত সহজে কখনো কাঁদতে দেখিনি আমি। উৎসাহী মন যেন ক্রমাগত উচ্চাটন হয়ে উঠল। লোকটির কান্নার কারণ জানতে চাইল। অতি আশ্চর্যিত হয়ে আমি নিরলস দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে গলা খাকিয়ে বললাম, কি হয়েছে রাফায়েত ভাই, তুমি কাঁদছো কেন? কান্না জড়িত মুখমণ্ডলেও তিনি ফিক করে হেসে উঠলেন। বুকের পাঁজর থেকে ডান হাতটি উঠিয়ে দু চোখে লেগে থাকা শেষ অশ্রুকণাগুলো মুছে নাক টেনে বললেন, তোর সুখ দেখে কাঁদছি। কত সুখে আছিস তুই বল, স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে। না চাইতেও ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। কত যে সুখে আছি তা যদি তুমি জানতে রাফায়েত ভাই, যদি কখনো মুখ ফুটে তোমাকে বলতে পারতাম আমার সুখের কথাগুলো, তখন হয়তো বুঝতে পারতে আমি আদতেও কতটা সুখে আছি। তাৎক্ষণিক মাথাটা নইয়ে নিলাম আমি। অবাধ্য চোখের জল লুকিয়ে নিতে রাফায়েত ভাই পুনরায় নমনীয় গলায় শুধালেন, বিয়ে করেছিস কবে? শুনলাম মাও হতে চলেছিস। কত বড় হয়ে গেলি বল, এখন একা একাই সংসার জীবন সামলাতে পারছিস। এই রাফায়েতের কোনো প্রয়োজনই পড়ছে না এখন। অথচ একটা সময় এই রাফায়েতকে ছাড়া তুই ওয়াশরুমের দরজা অবধি যেতে ভয় পেতিস। রাত বিরাতে তোর জন্য ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে কত যে মশার কামড় খেতে হয়েছে আমার, তার কোনো নির্দিষ্টতা নেই। মনে আছে তো এসব, নাকি ভুলে গেছিস সব? ধীরে ধীরে রাফায়েত ভাইয়ের চল শক্ত হয়ে আসছে। আখি জোড়ায় বেদনার চেয়ে অধিক জেদ প্রকাশিত হচ্ছে। অশ্রুসিক্ত চোখে আমি মাথা উঁচিয়ে রাফায়েত ভাইয়ের দিকে একবার তাকালাম। খেয়াল করে দেখলাম আবারও লোকটির চোখের কোটর বেয়ে অবলীলায় শ্রাবণের জল গড়িয়ে পড়ছে। এই শ্রাবণ তো এই খরা। এই মুহূর্তে লোকটিকে বুঝে উঠতে পারছি না মোটেও। শত চেষ্টা সত্ত্বেও চোখের জলকে যেন তিনি কিছুতেই আটকে রাখতে পারছেন না। কেন জানি না দ্বিতীয়বারের মতো আবারও হৃদয় কেঁপে উঠল আমার। হ্যাঁ, এই মানুষটির প্রতি দ্বিতীয়বারের মতো আবারও হৃদয় কেঁপে উঠল আমার। অজান্তে আমিও চোখের জল ছেড়ে কান্নাজড়িত গলায় প্রত্যুত্তরে বললাম, তুমিও তো আমাকে ছাড়া দিব্যি ভালো আছো রাফায়েত ভাই। নিজের কর্মজীবন নিয়ে দারুণ ব্যস্ত হয়ে পড়েছো। এতটাই ব্যস্ত হয়ে পড়েছো যে আমার সামান্যতম খোঁজ খবর নেওয়ার সময়টুকু বের করতে পারোনি তুমি। লন্ডন যাবার পর থেকে কখনো চেষ্টা করেছিলে আমার সাথে যোগাযোগ করার, আমার সাথে দুদণ্ড কথা বলার, আমার খোঁজ খবর রাখার? তাৎক্ষণিক আমার থেকে দৃষ্টি সরিয়ে নিলেন তিনি। অন্য পাশ ফিরে পুনরায় চোখের জল মুছে কম্পিত গলায় বললেন, তুইও তো কখনো চেষ্টা করিসনি আমার সাথে যোগাযোগ করার। বিয়ের খবরটা পর্যন্ত আমার কাছে পৌঁছাবার প্রয়োজন মনে করিসনি। 2 বছর পর যখন তোদের সবাইকে আমি সারপ্রাইজ দিতে এলাম, তখন আমি নিজেই এসে সারপ্রাইজড হয়ে গেলাম। ভাগ্যের কত নির্মম পরিহাস বল। উপরওয়ালা সেই ছোটবেলা থেকে কেন জানি না আমার সাথেই ভাগ্যের এই নির্মম খেলা খেলে আসছেন। প্রতি ক্ষেত্রে আমাকে হারিয়ে দিচ্ছেন। থামলাম আমি। রোজুগোল খরতর ভাবে কুচকে রাফায়েত ভাইয়ের দিকে প্রশ্ন ছুড়ে বললাম, কিন্তু বাবা তো বলেছিলেন তুমি আমার বিয়ের খবরটা জানতে, আর সময়ের অভাবে তখন আমার সাথে যোগাযোগ করতে পারোনি। ইতোমধ্যে হন্তদন্ত হয়ে শোবার ঘরের দরজা ঠেলে আমার ছোট বোন রামিসা আমার ঘরে প্রবেশ করলো। তার এহেন তৎপর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন বাড়িতে নির্ঘাত চোর ডাকাত পড়েছে। ঘরে প্রবেশ করে সে বাঁকা দৃষ্টিতে একবার রাফায়েত ভাইয়ের দিকে তাকালো। অন্যদিকে রাফায়েত ভাই চোখের জল মুছে নিতে ব্যস্ত, নিজেকে যথেষ্ট স্বাভাবিক করতে প্রায়। সঙ্গে সঙ্গে রামিসা আবার দৃষ্টি ঘুরিয়ে হাঁপিয়ে ওঠা গলায় আমার দিকে উদ্বেগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপু, জলদি বসার ঘরে চল, জিজু এসেছেন তোকে ওই বাড়ি নিয়ে যেতে। বিশ্বাস কর, এই প্রথম জিজুকে চিনতে আমার বেশ বেগ পেতে হচ্ছে। কেমন যেন বদ্ধ উন্মাদ হয়ে গেছেন তিনি। বাতাসের বেগে বসা থেকে উঠে দাঁড়ালাম আমি। উতলা উদ্গ্রীব হয়ে রাফায়েত ভাই এবং রামিসাকে দুহাত দিয়ে সরিয়ে শোবার ঘর থেকে বেরিয়ে এলাম। শাড়ির কুচি সামলে দ্রুত পায়ে হেঁটে বসার ঘরে প্রবেশ করতেই দেখলাম তরুণ সত্যি বদ্ধ উন্মাদের মতো আমার বাবা মায়ের সাথে যা নাই তাই বলে কুরুচিপূর্ণ আচরণ করছেন। কিছুতেই তিনি আমার বাবা মায়ের কথা শুনছেন না। তরুণের সাথে অবশ্য আমার শাশুড়ি মা এবং শ্বশুর বাবাও আছেন।
তারা কেউই তরুণকে আটকে রাখতে পারছে না। মুখ দিয়ে যা আসছে তাই তিনি অনবরত বলে চলেছেন। উপায় বুদ্ধি না পেয়ে শৈলের কথা চিন্তা না করেই আমি এক ছুটে তরুণের মুখোমুখি দাঁড়ালাম। আমাকে একটি পলক দেখা মাত্রই তরুণ কিছুটা শান্ত হয়ে বাড়ির সকলের সামনে আমায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলেন। কিছু বুঝে ওঠার পূর্বেই তিনি বেসামাল ভঙ্গিতে চিৎকার করে বলতে আরম্ভ করলেন, তুমি এখনই এই মুহূর্তে আমার সাথে আমার বাড়ি ফিরে যাবে রিয়াশা। আমার অনুমতি ছাড়া তুমি এই বাড়িতে আসলে কেন? তুমি জানো না তোমাকে একটি পলক না দেখলে আমার দিন কাটে না, রাত কাটে না। আমাদের বাচ্চার সাথে কথা না বললে আমার একদণ্ড ঘুম আসে না। আমি এত কিছু জানি না। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার সাথে আমার বাড়ি ফিরে যাবে। আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। বিস্মিত না হয়ে পারলাম না। একটু আগেও তো লোকটি আমার সাথে জানায় তাই বলে আচরণ করছিল, আমার চরিত্রে পর্যন্ত আঙুল তুলেছিল। মুখের ওপর আমাকে এবং আমার অনাগত সন্তানকে দিব্যি অস্বীকার করে আমাদের দুজনকে স্বয়ং মৃত্যু নামক যন্ত্রণার দিকে ঠেলে দিচ্ছিল। তার সামনেই তো মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলাম আমি। শরীরের সর্বশক্তি হারিয়ে মেঝেতে পর্যন্ত লুটিয়ে পড়েছিলাম। অথচ তখন একটিবারের জন্যও তিনি আমার পাশে এসে দাঁড়াননি। সেই অকথিত যন্ত্রণা থেকে আমায় একটুখানি পরিত্রাণ দিতে আসেননি। এখন আবার সেই জামিল লোকটি ছুটে এসেছে আমাকে ওই বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বাড়ির সকলের সামনে নির্লজ্জের মতো আমাকে জড়িয়ে ধরতে পর্যন্ত কুণ্ঠাবোধ করেননি তিনি। আবার জোর গলায় বলছেন আমাকে ছাড়া তার দিন কাটে না, রাত কাটে না। বাচ্চার সাথে কথা না বললে তার ঘুম আসে না। এই তরুণকে তো আমি মোটেও চিনতে পারছি না, সম্পূর্ণ অপরিচিত লাগছে লোকটিকে। আচ্ছা, তিনি আমার সাথে আবার ছলনা করছেন না তো? আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে আবার বিশ্বাস অর্জন করে আমাকে আবার ওই বাড়িতে নিয়ে গিয়ে অকথিত নির্যাতন করতে চাইছেন না তো? তখন তো রাগ জেদ ঘৃণায় বড় আপুর ননদের বিষয়টি আমি মুখ ফুসকে বলে ফেলেছিলাম। তারই রিভেঞ্জ নেয়ার জন্য পরিকল্পিতভাবে এসব করছেন না তো তিনি? ভয়ে দেহের লোমকূপ দাঁড়িয়ে গেল আমার। লোকটিকে ক্রমাগত আতঙ্কের কারণ হিসেবে মনে হতে লাগলো। তাছাড়া এর মধ্যে একটি প্রশ্ন রয়েই গেল, আমি কখন এই বাড়িতে এলাম, আর কিভাবেই বা এলাম? কে নিয়ে এলো আমাকে এই বাড়িতে? যতদূর মনে আছে, জ্ঞান হারানোর আগ পর্যন্ত তো আমি ওই বাড়িতেই ছিলাম। এসব জল্পনা কল্পনার মাঝে আমার বাবার তেজি কণ্ঠস্বর আমার কর্ণকুহরে অতি রুক্ষভাবে প্রতিধ্বনিত হলো। গলায় গাম্ভীর্যতা এনে তিনি তরুণকে স্পষ্ট ভাষায় বললেন, তুমি এখন বাড়ি ফিরে যাও তরুণ। রিক্সা কিছুদিন আমাদের সাথেই এই বাড়িতে থাকতে এসেছে। যখন তার মন ঠিক হয়ে যাবে তখন আমি নিজেই রিক্সাকে তোমাদের বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবো। মুহূর্তের মধ্যেই রাগে ফোঁস করে উঠলেন তরুণ। তড়িৎ বেগে আমাকে বুকের পাঁজর থেকে উঠিয়ে বাবার মুখোমুখি দাঁড়ালেন। ঘাড়ের রগ টান টান করে তিনি হিংস্নাত্মক গলায় বাবার দিকে প্রশ্ন ছুঁড়ে বললেন, আমাদের মাঝখানে আপনি কথা বলছেন কেন? আমাদের মাঝখানে আপনি কথা বলার কে? তাছাড়া আপনি আমার অনুমতি ছাড়া আমার ওয়াইফকে ওই বাড়ি থেকে নিয়ে এলেন কেন? কে দিয়েছে আপনাকে এত বড় সাহস, এত বড় অধিকার? উপস্থিত সবাই আশ্চর্যিত হয়ে তরুণের দিকে তাকিয়ে আছে। বাবা থতমত খেয়ে চক্ষু জোড়া প্রকাণ্ড করে নির্বোধ দৃষ্টিতে তরুণের দিকে চেয়ে আছে। তার ব্যবহার দেখে সবাই হয়তো এতক্ষণে তাকে বেয়াদব ভাবতে শুরু করেছে। তরুণের ব্যবহারে বিশেষ করে আমিও খুব বেশি আশ্চর্যিত। এর আগে কখনো তরুণকে আমি এভাবে বেয়াদবের মতো আচরণ করতে দেখিনি, কারোর সাথে গলা উঁচিয়ে কথা বলতে দেখিনি। আমার সাথেও কখনো খারাপ আচরণ করেনি সে। সবসময় ভালোবেসে আচরণ করেছে। প্রয়োজনে যতটুকু সম্ভব পাশে থেকেছে। জানি না হঠাৎ কি হলো তার। রাতারাতি এত কঠোরভাবে কিভাবে সে পাল্টে গেল। যদিও বড় আপুর ননদের সাথে তার কিছু একটা সম্পর্ক আমি আন্দাজ করতে পারি, তবে এর খারাপ প্রভাব কখনো আমার উপর পড়েনি। যদিও জানি না তাদের সম্পর্কটা আদতে একতরফা নাকি দুই তরফা। আন্দাজের বশে আমি একটু বেশি ভেবে ফেলছি না তো? তবে এসবের মধ্যে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, আমার বাবাই আমাকে ওই বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন। হয়তো শাশুড়ি মা কল করে বলেছিলেন তাই। তরুণের রাগের পরিমাণ বেগতিক বাড়তে লাগলো। রাগে এক প্রকার বিষধর সাপের মতো গুঙিয়ে উঠছে সে। বাবা এবার রাগে ফোঁস করে উঠলেন। দাঁতে দাঁত চেপে রুর গলায় তরুণকে কিছু বলার পূর্বেই আমার শ্বশুর বাবা তরুণের বুকে হাত রেখে কান্নাজড়িত গলায় বললেন, শান্ত হ তরুণ, প্লিজ শান্ত হ। বড়দের সাথে এভাবে আচরণ করতে নেই বাবা। তোর শ্বশুর বাবা তো বলেছেন কিছুদিন পর তিনি নিজেই রিয়াশাকে আমাদের বাড়িতে রেখে আসবেন। বিশ্বাস কর, তোকে ছেড়ে রিয়াশা কোথাও যাবে না। এইবার অন্তত রিয়াশা তোকে ছেড়ে কোথাও যাবে না। প্লিজ বাবা, শান্ত হ তুই, প্লিজ। তরুণ এখনো তার যেতে অনড়। তার বর্তমান একরোখা ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না শ্বশুর বাবার কথা সে আদতে কানে তুলেছে বলে। হুট করে শ্বশুর বাবাকে ডিঙিয়ে তিনি পুনরায় আমার মুখোমুখি দাঁড়ালেন।
রক্তিম আখি জোড়ায় আকস্মিক আমার হাত দুখানা চেপে ধরে মিনতির স্বরে বললেন, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না রিয়াসা, প্লিজ কোথাও যেও না। খুব ভালোবাসি আমি তোমাকে। শুধু তাই নয়, আমাদের বাচ্চাকেও আমি ভীষণ ভালোবাসি। তোমাদের দুজনকে ছাড়া আমি অচল প্রায়। প্লিজ তুমি আমার সাথে এবার বাড়ি ফিরে চলো। তোমাদের দুজনকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না রিয়াসা। দম বন্ধ লাগে, মরে যেতে ইচ্ছে করে। রাগটা যেন চট করে আমার মাথায় চড়ে বসলো। নিয়ন্ত্রণাধীন হয়ে আমি রাগান্বিত মুখমণ্ডলে জল শক্ত করে প্রত্যুত্তরে তরুণকে বললাম, নাটক করতে এসেছো তুমি আমার সাথে, না? নাটক করতে এসেছো? একটু আগেই তো আমাকে আমার অনাগত সন্তানকে মেরে ফেলার প্ল্যানিং করেছিলে তুমি। এখন আবার ভালো স্বামী সাজে অভিনয় করতে এসেছো? আমাকে এবং আমার পরিবারকে বোকা বানাতে এসেছো? কিছুক্ষণের মধ্যেই তরুণ চমকে উঠলেন। তাৎক্ষণিক তিনি মুখমণ্ডলে নির্বোধ ছাপ ফুটিয়ে তুললেন। রুজুগোল অবিলম্বে কুঁচকে তিনি আমার দিকে প্রশ্ন ছুড়ে বললেন, কি বললে তুমি? আমি তোমাদের মেরে ফেলার প্ল্যানিং করছিলাম? হ্যাঁ করছিলেন। আপনার চোখের সামনে আমি মেঝেতে পড়ে যন্ত্রণায় ছটফট করছিলাম। ফিরেও তাকাননি আপনি। পাশে দাঁড়ানোর প্রয়োজনও বোধ করেনি তখন। উল্টো আমার চরিত্রে আঙুল তুলেছিলেন আপনি। আমাদের সন্তানকে নষ্ট করতে চাইছিলেন। আমার থেকে মুক্তি চাইছিলেন। সঙ্গে সঙ্গেই তরুণ আমার হাতের শক্ত বাঁধনটি ছেড়ে দিলেন। দু চোখে টলমল জল নিয়ে তিনি নিচু গলায় আমার দিকে প্রশ্ন ছুড়ে বললেন, আমি সত্যি এসব বলেছিলাম তোমাকে? চোখের সামনে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলাম, তোমার থেকে মুক্তি চাইছিলাম, বাচ্চাকেও নষ্ট করতে চাইছিলাম। হেঁচকে তুলে কেঁদে আমি চিৎকার করে বললাম, হ্যাঁ চাইছিলেন। আমাদের দুজনকেই প্রাণে মেরে ফেলতে চাইছিলেন আপনি। এর কারণও আমার জানা আছে। বড় আপুর ননদের সাথে যে আপনার প্রেমের সম্পর্ক আছে, তাই আপনি আমাকে এবং আমার সন্তানকে মেরে ফেলতে চাইছিলেন। এখন আবার এসেছেন আমাকে ওই বাড়ি নিয়ে গিয়ে আমার সাথে দ্বিগুণ অত্যাচার করতে, আপনার নষ্টামির কাহিনী ধামাচাপা দিতে। যদি আমার সন্দেহই ঠিক হয়ে থাকে, তবে শুনে রাখুন তরুণ, আমি কিছুতেই আপনার সাথে কোথাও যাব না। আপনার বাড়িতে তো ভুলেও না। তেলে বেগুনে জ্বলে উঠলেন তরুণ। চোখের কোণে লেগে থাকা অশ্রু কণাগুলো মুছে তিনি পুনরায় আমার বাঁ হাতটি শক্ত করে ধরে আমাকে নিয়ে সদর দরজার দিকে এগিয়ে চলছেন। আর তেজি গলায় বলছেন, আমি জানি রাগ করলে তোমার মাথা ঠিক থাকে না, তদ্রূপ এখনো ঠিক নেই, তাই তুমি এত সহজে আমাকে যা তা বলতে পারছো। আমার সাথে বাড়ি ফিরে গেলেই তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে রিয়াসা। তখন আমার সম্পর্কে আর যা তা কথা বলতে পারবে না তুমি। তুমি তো চিনোই তোমার তরুণকে। পাগলের মতো জোরাজুরি করে আমি করুণ কণ্ঠে তরুণকে বললাম, প্লিজ তরুণ, ছাড়ুন আমায়। আমি আপনার সাথে ওই বাড়িতে ফিরে যেতে চাই না। আমি জানি আপনি আমার বাচ্চার ক্ষতি করতে চাইছেন, আমাদের দুজনকে একসাথে মেরে ফেলতে চাইছেন। বিশ্বাস করতে পারছি না আমি আপনাকে। আপনার প্রতি এখন শুধু আমার বিশ্বাসহীনতা এবং ভয় কাজ করে। পেছন থেকে আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, ছোট বোন সবাই তরুণকে উচ্চস্বরে ডেকে চলছেন। তবে তরুণ কারো কথাই কানে তুলছেন না। ননস্টপ নিজের মতো পাগলামি করেই চলেছেন। এর মধ্যে হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ আমার অন্য হাতটি শক্তভাবে টেনে ধরলো। আগ্রহ নিয়ে আমি অস্ত্রসিক্ত চোখে পিছু ফিরে তাকাতেই অনাকাঙ্ক্ষিতভাবে রাফায়েত ভাইকে দেখতে পেলাম। সঙ্গে সঙ্গেই তরুণ থমকে দাঁড়ালেন। রক্তিম চক্ষুদয়ে পিছু ফিরে তাকাতেই তিনি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা রাফায়েত ভাইকে দেখতে পেলেন। একই সঙ্গে দুজনের দৃষ্টি মিলে যেতেই রাফায়েত ভাই দাঁতে দাঁত চেপে তরুণকে বললেন, রিয়াসা আপনার সাথে কোথাও যাবে না, ছেড়ে দিন ওর হাতটা। তরুণ গর্জে উঠলেন। তীক্ষ্ণ গলায় রাফায়েত ভাইয়ের দিকে প্রশ্ন ছুড়ে বললেন, তুই কে? হ্যাঁ, আমাকে বাধা দেওয়ার তুই কে? রিয়াসা আমার ওয়াইফ, আমার অধিকার আছে রিয়াসাকে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাওয়ার। ভালো হয় যদি তুই আমার ওয়াইফের হাতটা ছেড়ে দিস। অধিকার আছে বলেই যে সর্বক্ষেত্রে জোরপূর্বক অধিকার খাটাতে হবে, তার কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নেই মিস্টার তরুণ। রিয়াসা এখন আপনার সাথে কোথাও যেতে চাইছে না, তাই এই মুহূর্তে রিয়াসার ইচ্ছেকে প্রাধান্য দেওয়াটাই আপনার কর্তব্যের মধ্যে পড়ে। আর স্বামী হয়েছেন বলেই সব ক্ষেত্রে অধিকার খাটানোটা এবার বন্ধ করুন। মন থেকে মেয়েদের একটু বোঝার চেষ্টা করুন। মেয়েরা যখন না বলে তখন সেটা নাই, না মানে না। বুঝতে পেরেছেন আপনি? তুই যেই হোস না কেন, তোকে আমি রিকোয়েস্ট করে বলছি, আমাদের সাংসারিক ব্যাপারে নাক গলাতে আসিস না প্লিজ। এখানে যা হচ্ছে সবটাই আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার ব্যক্তিগত বিষয়। রাফায়েত ভাই ক্ষিপ্ত হয়ে উঠলেন। হ্যাচকা টানে তরুণের হাত থেকে আমার হাতটি ছড়িয়ে তরুণের মুখোমুখি দাঁড়ালেন। রুদ্রাক্ষেপ নেয় লোহিত গলায় তিনি তরুণের দিকে প্রশ্ন ছুড়ে বললেন, কোনটা ব্যক্তিগত বিষয়? হ্যাঁ, কোনটা ব্যক্তিগত বিষয়? বিশেষ করে গুরুজনদের সামনে দাঁড়িয়ে
তাদের রীতিমতো অপমান করে বউকে জোর জবরদস্তি করা এখন ব্যক্তিগত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই আপনি জানেন না? ব্যক্তিগত বিষয় শুধুমাত্র নিজেদের বেডরুম অবধি সীমাবদ্ধ থাকে, 4 দেয়ালের বাইরে বের হয় না। অনর্গল কথাগুলো বলে রাফায়েত ভাই তেজি চক্ষু জোড়া নিয়ে আমার দিকে তাকালেন। দ্বিগুণ ক্ষিপ্ত হয়ে থাকা তরুণকে কোনো প্রতিউত্তর করার সুযোগ না দিয়ে তিনি আঙুল নাচিয়ে সশব্দে চিৎকার করে বললেন, তুই রুমে যা রিয়াসা, এই মুহূর্তে তোর পর্যাপ্ত রেস্ট দরকার। খবরদার, আমি না বলা অবধি রুম থেকে বের হবি না তুই। এখানে যা হবে আমি সব সামলে নিব। এত ভয় পাওয়ার কিছু নেই, এতে কান্না করারও কিছু নেই। ভুলে যাস না, রাফায়েত এখনও বেঁচে আছে, আগের মতোই তোর পাশে আছে। জীবনের শেষ নিঃশ্বাস অবধি রাফায়েত চেষ্টা করবে তোর পাশে ছায়া সঙ্গী হিসেবে থাকতে। চোখে দল বেঁধে থাকা অশ্রুজলগুলো লুকিয়ে আমি মাথা দুলিয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালাম। রাফায়েত ভাইয়ের কথায় মোটামুটি আশ্বস্ত হলাম। অন্যদিকে কালক্ষেপণ না করেই আমি আঁচলে মুখ চেপে এক ছুটে নিজের বেডরুমে এসে প্রবেশ করলাম। তাৎক্ষণিক বিছানায় উপর হয়ে শুয়ে পড়লাম আমি। বাঁধ ভাঙা অশ্রুজলে নিজেকে ভাসিয়ে চলছে অবিরত। এই মুহূর্তে তরুণকে বড্ড ভয়ঙ্কর, ছলনাময় এবং দ্বিগুণ রহস্যময় বলে মনে হচ্ছে আমার। কেন জানি না মন বলছে তরুণের এই অমূল পরিবর্তনের পেছনে যত রহস্য আছে সব রহস্য নির্ঘাত আমার শ্বশুর কিংবা শাশুড়ি মা জানেন। বসার ঘরে তাদের অদ্ভুত দৃষ্টিভঙ্গি দেখেই খানিকটা আঁচ করতে পেরেছিলাম আমি। তবে এর আগে আমার আরো একটি বিষয় নিশ্চিত হতে হবে, তা হলো বড় আপুর ননদের সাথে পার্সোনালি কথা বলা কিংবা সরাসরি দেখা করা। তাদের মধ্যে আদতেও কোনো সম্পর্ক আছে কিনা বিনা সংকোচিতে জানতে চাওয়া। যদি ওনার কথার আকার ইঙ্গিতে কোনোভাবে বুঝতে পারি যে তাদের উভয়ের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক রয়েছে, তবে ধরে নিতে হবে তরুণ প্ল্যানিং করেই আমাকে ওই বাড়ি থেকে নিয়ে যেতে এসেছিল। সঠিক জায়গায় সত্য কথাটি বলার অপরাধে আমাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করার জন্য। শরীর ক্রমাগত নিস্তেজ হয়ে আসছিল আমার। অতিরিক্ত কান্নার প্রভাবে আখি জোড়া জ্বালাপোড়া করতে শুরু করলো। গলা শুকিয়ে শুকনো কাঠে পরিণত হলো। ক্ষুধা মন্দা বৃদ্ধি পেয়ে শরীরটিকে অত্যাধিক দুর্বল করে তুলছিল। সব মিলিয়ে অবস্থা আমার শোচনীয়। এই মুহূর্তে নিজের জন্য চিন্তা না করলেও আমার অনাগত বাচ্চার জন্য খুব চিন্তা হচ্ছে। নিজেকে অভুক্ত রাখা মানে তো আমার বাচ্চাটিকে অভুক্ত রাখা। বাচ্চার কথা ভাবতে উদ্বিগ্নতায় নাকমুখ কুঁচকে এলো আমার। আধখোলা দৃষ্টিতে দেয়াল ঘড়ির দিকে উৎসুক দৃষ্টি নিক্ষেপ করতেই দেখলাম ঘড়িতে রাত প্রায় 10টা বাজে। তরুণের সাথে আমার ঝগড়া হয়েছিল সকাল ঠিক 10টার সময়, আর এখন বাজছে রাত 10টা। মাঝখানে মোট 12 ঘন্টার ব্যবধান। বসার ঘরে বর্তমানে ঠিক কি কি ঘটছে কেন জানি না তা জানার বিন্দুমাত্র আগ্রহ, কৌতূহল কিংবা ইচ্ছেবোধ জাগ্রত হচ্ছে না আমার। আপাতত পেট ভরে খেয়ে দিয়ে একটু ঘুমানোটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছি। যাই হয়ে যাক, বাচ্চার জন্য আমাকে স্বার্থপর হতেই হবে, শক্ত হতেই হবে। ক্ষুধামন্দায় শরীর বেগতিক অস্থির হয়ে উঠতেই আমি পেটে হাত রেখে অস্পষ্ট গলায় বিছানায় শুয়ে থেকেই রামিসাকে যতখানি সম্ভব ডাকতে শুরু করলাম। তবে আমার মিহি গলার স্বর হয়তো শোবার ঘরের দরজা পেরিয়ে বসার ঘর অব্দি পৌঁছাচ্ছে না। তাই তো রামিসা আমার ডাকে সাড়া দিচ্ছিল না। জানি না এই মুহূর্তে বসার ঘরে ঠিক কি পরিমাণ জলস্বাস হচ্ছে। আদতে দুই পরিবারের মধ্যে সব ঠিক আছে কিনা তাও জানি না আমি। তবে খিদের তাড়নায় ছটফট করতে করতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে পড়লাম। সেই ঘুম ভাঙলো আমার মাথায় কারো আলতো হাতের স্পর্শে। কেউ অতি যত্নে আদরে ভালোবেসে আমার মাথায় হাত বুলিয়ে চলছে। মন তো চাইছিল তার যত্নে আরো একটু ঘুমিয়ে থাকি, তবে দেহের প্রখর অনুভূতি বোধগুলো অচিরেই আমাকে জাগ্রত করতে বাধ্য হলো। কৌতূহল, উচ্ছ্বাস এবং উদ্বিগ্নতা নিয়ে আখি পল্লব মেলে ধরতেই দৃষ্টিতে একরাশ মগ্নতা নিয়ে বসে থাকা রাফায়েত ভাইকে দেখতে পেলাম। জাগ্রত অবস্থায় আমাকে দেখা মাত্রই রাফায়েত ভাই মগ্নতা কাটিয়ে ম্লান হেসে উঠলেন। পুনরায় তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিতেই আমি তাৎক্ষণিক রাফায়েত ভাইয়ের হাতটি এক ঝটকায় আমার মাথার উপর থেকে সরিয়ে দিলাম। জায়গা থেকে অনেকখানি সরে এসে আমি বিস্মিত দৃষ্টিতে রাফায়েত ভাইয়ের দিকে প্রশ্ন ছুড়ে বললাম, কি হলো রাফায়েত ভাই, এত রাতে তুমি আমার ঘরে কি করছো? ব্যথিত দৃষ্টিতে রাফায়েত ভাই আমার দিকে তাকালেন। একই দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে তিনি অবিলম্বে বাড়িয়ে রাখা হাতটি গুটিয়ে নিলেন। তাৎক্ষণিক মাথা নুইয়ে তিনি বুকের মাঝখানে হাতটি গুজে অপরাধ সূচক গলায় প্রতি উত্তরে বললেন, তোর কিছুর প্রয়োজন আছে কিনা জানতে এসেছিলাম। প্রসঙ্গ পাল্টে আমি উৎসাহী গলায় শুধালাম, তরুণ কি চলে গেছে? মাথা উঁচিয়ে রাফায়েত ভাই আমার দিকে তাকালেন। কিঞ্চিত মুহূর্ত মৌন থেকে তিনি বেদনাহত দৃষ্টিতে ম্লান হেসে বললেন, কেন, তরুণকে খুব মিস করছিস? নেত্র কোটরে একটু একটু করে জল ভরাট হতে লাগলো আমার। সঙ্গে সঙ্গেই চোখের জল ছেড়ে দিলাম আমি। কাতর গলায় প্রতি উত্তরে বললাম, খুব ভালোবাসিস তরুণকে, তাই না? ভালো না বাসলে হয়তো 5 মাস তার সাথে সংসার করা হতো না। কিন্তু তরুণ তো তোকে ভালোবাসে না। থমকালাম আমি। অশ্রুসিক্ত আখি জোড়ায় প্রবল উদ্বিগ্নতা নিয়ে শুধালাম, কে বলল ভালোবাসি না? রাফায়েত ভাই ক্রুর হেসে উঠলেন।
ব্যগ্র গলায় বললেন, তুই নিজের মুখেই বলেছিলি তরুণের অন্য কারোর সাথে সম্পর্ক আছে। হুম, মন থেকে বলিনি, আন্দাজে বসে বলেছি। খুব রাগ হচ্ছিল তাই। আর রাগ হলে আমার মাথা ঠিক থাকে না। মুহূর্তের মধ্যে রাফায়েত ভাইয়ের ঠোঁটের কোণে লেগে থাকা সেই বাঁকা হাসি কোথায় যেন মিলিয়ে গেল। অচিরেই চল শক্ত হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে তিনি আমার দিকে প্রশ্ন ছুঁড়ে বললেন, আন্দাজের বসে তরুণকে এভাবে ব্লেম করার মানে কি ছিল রিয়াসা? তুই জানিস তোর একটু খামখেয়ালিপনার জন্য তরুণ কতটা কষ্ট পেয়েছে? ডুকরে কেঁদে উঠলাম আমি। অস্পষ্ট গলায় বলতে আরম্ভ করলাম, আমিও তো কম কষ্ট পাইনি রাফায়েত ভাই। সকালেই তো তরুণ আমায় যা নয় তাই বলে অপমান করলো। আমাকে এবং আমার সন্তানকে মেরে ফেলার কথা পর্যন্ত বলছিল। গায়ে হাত তোলাই শুধু বাকি ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিভাবে পারতাম তার সাথে ভালো ব্যবহার করতে, নিজেকে ঠিক রাখতে, মনকে স্থির রাখতে? রাফায়েত ভাই তব্ধ শ্বাস ছাড়লেন। তেজি দৃষ্টিতে মৌনতা এনে নমনীয় গলায় আমার দিকে প্রশ্ন ছুঁড়ে বললেন, তাহলে এখন মিস করছিস কেন তাকে? কেন তার জন্য কাঁদছিস? মনকে স্থির করতে পারছিস না? আমাকে প্রতিউত্তর করার কোনো সুযোগ না দিয়ে তিনি বসা থেকে হঠাৎ উঠে দাঁড়ালেন। ব্যস্ত ভঙ্গিতে প্যান্টের পকেট থেকে ওনার ব্যবহার করা সেলফোনটি আমার হাতে তুলে দিয়ে বললেন, ধর, তরুণের সাথে কথা বলে নে, দেখবি মন শান্ত হয়ে গেছে। দ্রুত বেগে শোয়া থেকে উঠে বসলাম আমি। মৃদু হেসে রাফায়েত ভাইয়ের হাত থেকে ফোনটি হাতে তুলে নিলাম। দ্বিগুণ উৎসাহিত হয়ে আমি তরুণের নাম্বার ডায়াল করতেই রাফায়েত ভাই কেমন যেন গলা জড়ানো স্বরে শুধালেন, খুব বেশি খুশি হয় না যখন প্রিয় মানুষটার সাথে যোগাযোগ করার সুযোগ হয়ে ওঠে। স্ক্রিন থেকে দৃষ্টি উঠে আমি তাৎক্ষণিক রাফায়েত ভাইয়ের ব্যথিত দৃষ্টিতে দৃষ্টি মিলালাম। অন্যদিকে কালক্ষেপণ না করে আমি উচ্ছ্বাসিত গলায় বললাম, খুব খুশি হয়। বিমর্ষ দৃষ্টিতে রাফায়েত ভাই আমার দিকে তাকালেন। অতঃপর নাক টেনে ভগ্ন গলায় বললেন, কিন্তু আমার ভাগ্যে এই খুশিটা কখনো জুটেনি জানিস। আমার মনে বাস করা প্রিয় মানুষটি কখনো আমার মনের খবর জানতেই পারেনি, কখনো উপলব্ধি করতে পারেনি আমাকে একটুখানি বোঝার অপেক্ষায় চাতক পাখির মতো কত বছরের পর বছর অবলীলায় কাটিয়ে দিয়েছি আমি। তাকে একটি নজর দেখার প্রতীক্ষায় প্রেম পিপাসু আঁখি জোড়া কত শত রজনী যে চেয়ে চেয়ে কাটিয়ে দিয়েছে সে কখনো জানতেই পারবে না। তাকে নিয়ে স্বপ্নপুরীতে যে বিশাল রাজ্য গড়েছিলাম আমি, দীর্ঘ 10 বছর ধরে নিরলস পরিশ্রম করার পর জানতে পারলাম এত অধ্যবসায়ের ফলে যে রাজ্য আমি রচিত করেছিলাম সেই রাজ্যসহ রাজ্যের রানীও এখন অন্য কারোর হয়ে গেছে। সেই প্রত্যাশিত রাজ্য এখন আর আমার নেই। চোখ বুঝতেও এখন ভয় হয়ে জানিস। চোখে সহস্র ক্লান্তি ভর করলেও এখন চোখ বুঝতে ভয় হয়। নিজের তৈরি করা রাজ্য আমি দ্বিতীয় কারো বিচরণ সহ্য করতে পারছি না। হতভম্ব দৃষ্টিতে আমি রাফায়েত ভাইয়ের গভীর শোকাহত দৃষ্টিতে তাকালাম। নেত্র কোটর জুড়ে অবলীলায় জল চিকচিক করে উঠতে আমি শুকনো ঢোক গিলে উৎসুক গলায় প্রশ্ন ছুড়ে বললাম, কে সেই রানী রাফায়েত ভাই, যে তোমার ভালোবাসা বুঝলো না? রাফায়েত ভাই থমকালেন। চোখের জল আটকে রাখার অদম্য চেষ্টা করে বিমূঢ় গলায় বললেন, সে আমার ভালোবাসা বুঝেনি, বিষয়টা কিন্তু এমন নয়। একটুখানি হলেও বুঝেছিল, কিন্তু কিন্তু কি রাফায়েত ভাই? আমি ফিরে আসতেই অনেকখানি দেরি করে ফেলেছি। অন্য কাউকে ভরসা করে নিজেই হেরে গিয়েছি। মানুষ চিনতে ভুল করেছিলাম আমি। ভেবেছিলাম পৃথিবীতে হয়তো সবাই আপন। তাৎক্ষণিক রাফায়েত ভাই পিছু ঘুরে দাঁড়ালেন। নেত্রকোটরে জমে থাকা বিন্দু বিন্দু অশ্রুকণাগুলোকে দুহাত দ্বারা মুছে তিনি নির্লিপ্ত গলায় বললেন, তরুণের সাথে কথা বল তুই, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। প্রত্যুত্তর করার সুযোগ দিলেন না তিনি। হন্তদন্ত হয়ে ঘর থেকে প্রস্থান নিলেন। নির্লিপ্ত নির্বিকার দৃষ্টিতে কিছুক্ষণ লোকটির যাওয়ার পথে তাকিয়ে রইলাম আমি। কে সেই রানী? কাকে ভরসা করে রাফায়েত ভাই ঠকেছেন? বিষয়গুলো যেন আমার কাছে ধাঁধার মতো মনে হচ্ছিল, যার উত্তর হয়তো আমাকে নিজেকেই খুঁজে বের করতে হবে। আপাতত বিষয়টি আমি মাথা থেকে ঝেড়ে আমি পুনরায় ফোনের স্ক্রিনের দিকে দৃষ্টি বুলালাম। তরুণের নাম্বারে কল ঢুকতেই ওপাশ থেকে তরুণ সঙ্গে সঙ্গে কলটি তুলে নিলেন। কম্পিত গলায় তিনি অনর্গল বলতে আরম্ভ করলেন, কে? রিয়াসা? আমি জানতাম তুমি কল করবে, তাই তো তোমার প্রতীক্ষায় এখনো আমি না ঘুমিয়ে জেগে আছি। শুনুন, আমার সাথে নাটক করবে না, একদম না। এই বাড়িতে আসার পর থেকেই আপনি আমার সাথে ক্রমাগত নাটক করে আসছেন। এতই যেহেতু ভালোবাসেন আমাকে, তাহলে সকালে আমার সাথে এমন খারাপ আচরণ করলেন কেন? কেন বললেন আমার বাচ্চাটাকে নষ্ট করে দিতে, আমাকে মুক্তি দিতে? বাচ্চাটা আপনার নয়, বাচ্চাটা আমার পাপের ফল। বিশ্বাস করো রিয়াসা, সকালে আমি তোমার সাথে কীরূপ ব্যবহার করেছি, তোমাকে কতটা হার্ট করেছি, কি থেকে কি বলেছি, কিছুই মনে নেই আমার। জ্ঞান তো আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারি না রিয়াসা। আমার দ্বারা তা কখনো সম্ভবই না। তুমি তো আমাকে চিনোই রিয়াসা। 2 বছর সম্পর্কের পর আমরা ভালোবেসে
বিয়ে করেছি। এত বছরেও তুমি আমাকে চিনতে পারোনি বলো? এক সেকেন্ড। 2 বছর সম্পর্কের পর আমরা বিয়ে করেছি মানে? কি বলতে চাইছেন আপনি? বিয়ের আগে তো আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্কই ছিল না। আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। সঙ্গে সঙ্গেই তরুণ অতিরিক্ত চটে বসলেন। নমনীয় কণ্ঠনালীতে টইটুম্বুর জেদ ফুটিয়ে উচ্চ আওয়াজে বললেন, এই, পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছো? ভুলে গেছো সেই 2 বছর আগেও আমরা প্রেমিক প্রেমিকা ছিলাম। অনেক সংগ্রামের পর আমরা এক হয়েছি। দুই পরিবারের সবাইকে বিয়েতে রাজি করিয়েছি। এখন তো মনে হচ্ছে তুমি আমার সাথে অভিনয় করছো, প্রতারণা করছো তুমি আমার সাথে। আমাকে বাড়ির সবার চোখে খারাপ এবং হীন প্রমাণ করার চেষ্টা করছো। হতভম্ব আমি, নিস্তব্ধ, নির্বিকার, নির্লিপ্ত। কি বলছেন কি এসব তিনি? তার সাথে আমার দীর্ঘ 2 বছর প্রেমের সম্পর্ক ছিল মানে? অনেক সংগ্রামের পর আমরা বিয়ে করেছি মানে? ও আল্লাহ, কি হচ্ছে কি এসব? এসবের কিছুই তো আমার মাথায় ঢুকছে না। লোকটি নিজেও তো পাগল হচ্ছে, এর সাথে আমাকেও পাগল বানিয়ে ছাড়ছে। ইতোমধ্যেই তরুণের তেজি কণ্ঠস্বর আমার অপ্রতুল ভাবনা চিন্তায় ব্যাঘাত ঘটালো। উচ্চ আওয়াজে চিৎকার করে তিনি পুনরায় শুধালেন, কি হলো? এখন কথা বলছো না কেন? কথা বলছো না কেন? আমাকে সবার চোখে খারাপ প্রমাণ করতে চাইছো তুমি, তাই তো? কি ভেবেছো তুমি সবার চোখে খারাপ প্রমাণ করলেই আমি তোমাকে ছেড়ে দিব? এত সহজ আমার থেকে মুক্তি পাওয়া, আমার বাচ্চাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া? ওই রাফায়াত না টাফায়াত, তার সাথে তুমি নতুন করে সংসার বাঁধার স্বপ্ন দেখছো না তো? তুমি তাকে বিয়ে করতে চাইছো তুমি? আর নয়। এই পর্যায়ে এসে লোকটিকে আরো একরক্তি সহ্য করা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। সব ঠিক ছিল, তবে মাঝখান থেকে লোকটি রাফায়েত ভাইয়ের বিষয়টি টেনে এনে আমাকে অত্যাধিক রাগিয়ে দিল। শ্রদ্ধা করি আমি রাফায়েত ভাইকে, যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই সম্মান করি। অতীতে ওনার প্রতি আমার যে সুখকর অনুভূতিগুলো কাজ করতো, এখন আর সেই অনুভূতিগুলো কাজ করে না। এখন আমি বিবাহিতা, তরুণের সন্তান আমার গর্ভে বেড়ে উঠছে। সেই জায়গা থেকে তরুণের একদমই ঠিক হয়নি আমাদের সাংসারিক সমস্যার মাঝখানে নির্দোষ রাফায়েত ভাইকে অযথা টেনে আনা। জবান এবার খুলতেই হবে আমার। তরুণকে কয়েকটা কড়া কথা শুনিয়ে তবে মনকে শান্ত করতে হবে আমার। ভাবনা চিন্তা ভেঙে আমি অশান্ত দৃষ্টিতে ক্রোধ জড়ো করলাম। রুর গলায় প্রত্যুত্তরে বললাম, মুখ সামলে কথা বলুন তরুণ। এবার কিন্তু আপনি আপনার সীমা লঙ্ঘন করছেন। কতটুকু জানেন আপনি আমার সম্বন্ধে? হ্যাঁ, আমার রাফায়েত সম্বন্ধে? আমরা দুজন দুজনের বিবেকের কাছে যথেষ্ট স্বচ্ছ। আমাদের মধ্যে এমন কোনো রসালো সম্পর্ক তৈরি হয়ে ওঠেনি যে আপনি আমাদের মাঝখানে অকারণে রাফায়েত ভাইকে টেনে হিঁচড়ে আনবেন। এখন আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি কুরুচিপূর্ণ ব্যবহারের জন্যই রাফায়েত ভাই বাধ্য হয়েছিল আপনার সাথে রুর ব্যবহার করতে, গলা উঁচিয়ে আপনার সাথে কথা বলতে। আপনি নিজের দোষেই নিজের সম্মান হারিয়েছেন। বাড়ির সকলের সামনে আপনার নিজ মন মানসিকতার জন্যই আপনি সকলের চোখে খারাপ হয়েছেন। স্বার্থে আঘাত লেগেছে বলেই এখন আপনি আমার রাফায়েত ভাই সম্পর্কে জানাই তাই বলছেন? আপনার সাথে ছলনার আশ্রয় নেওয়া তো দূর, আপনার সাথে এখন সংসার করাই আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পাগল হয়ে গেছেন আপনি, বুঝেছেন? মেন্টালি সিক আপনি। রাগে ফোঁস করে উঠলেন তরুণ, ঠিক বিষধর জঙ্গলি সাপদের ন্যায়। আমার কথা সম্পূর্ণ শেষ হতেই তরুণ হিংস্র বাঘের ন্যায় আত্মনাদ করে কিছু বলার পূর্বেই আমি ঠাস করে কলটি কেটে দিলাম। এরই মধ্যে হঠাৎ রাফায়েত ভাই খাবারের থালা হাতে নিয়ে ধীর পায়ে হেঁটে আমার ঘরে প্রবেশ করলেন। রাফায়েত ভাইকে দেখা মাত্রই আমি হেঁচকি তুললাম। বিছানার চাদর খামচে ধরে ডুকরে কেঁদে বললাম, তরুণ পাগল হয়ে গেছে রাফায়েত ভাই। আমার মন বলছে তরুণ পাগল হয়ে গেছে, তাই যা তা ব্যবহার করছে আমার সাথে। আগে কখনো তরুণ আমার সাথে এমন খারাপ ব্যবহার করেননি রাফায়েত ভাই। তরুণ সত্যিই পাগল হয়ে গেছে। মুহূর্তের মধ্যে উদ্বিগ্ন হয়ে উঠলেন রাফায়েত ভাই। ব্যতিব্যস্ত ভঙ্গিতে তিনি খাবারের থালাটি ডেস্কের উপর রেখে তড়িৎ বেগে আমার পাশে এসে বসলেন। অস্থির চক্ষু জোড়ায় তিনি অপার শঙ্কা নিয়ে ভগ্ন গলায় শুধালেন, কি হয়েছে? তরুণ আবারও তোর সাথে খারাপ ব্যবহার করছে? হেঁচকি তুলে কেঁদে উঠলাম আমি। মাথা নুয়ে কান্না জড়িত গলায় বললাম, হ্যাঁ রাফায়েত ভাই, তরুণ আবারও আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আবারও নিজের নিজ মন মানসিকতার পরিচয় দিচ্ছে। জানাই তাই বলেই চলছে। আর সহ্য হচ্ছে না এসব আমার। তিতা তিক্ত হয়ে উঠেছি। রাফায়েত ভাই দ্বিগুণ চিন্তিত হয়ে উঠলেন। আমার মুখের দিকে খানিক ঝুঁকে এসে তিনি সান্ত্বনা সূচক গলায় বললেন, শান্ত হ তুই, প্লিজ শান্ত হ। এভাবে কান্নাকাটি করলে সমস্যা কখনো সমাধান হবে না। আই থিঙ্ক তরুণ মানসিকভাবে কোনো কারণে পেরেশানিতে ভুগছে। অফিসের কাজকর্ম নিয়ে হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। মাঝে মাঝে এমন হয়।
মানসিক অবসন্নতায় ভুগলে এমন বিধ্বস্ত অবস্থা হয়। তুই বিষয়টিকে এত জটিলভাবে না দেখে স্বাভাবিকভাবেও ভেবে নিতে পারিস। কিছুদিন সময় দে নিজেদের, দেখবি সব ঠিক হয়ে গেছে। সংসার জীবনে এমন অনেক টুকটাক মনোমালিন্য হয়েই থাকে, তবে ধৈর্য ধরে সব পরিস্থিতি সামলে নেওয়াই হলো প্রকৃত স্বামী স্ত্রীর সম্পর্ক। মাথা উঁচিয়ে আমি নিমগ্ন দৃষ্টিতে রাফায়েত ভাইয়ের দিকে তাকালাম। কান্না থামিয়ে কিছুটা শান্ত হয়ে এলাম, কিন্তু বেশিক্ষণ সেই শান্ত ভাব বজায় রাখতে পারলাম না আমি। পুনরায় ডুকরে কেঁদে শুধালাম, তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ রাফায়েত ভাই? তরুণের পক্ষ নিয়ে কথা বলছো? এখন বুঝি আমি তোমার পর হয়ে গেলাম? তরুণ এত আপন হয়ে গেল? ফিক করে হেসে উঠলেন রাফায়েত ভাই। অশান্ত দৃষ্টি আমার মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে উঠল। কি অপূর্ব লোকটির হাসি, কেমন যেন স্নিগ্ধময়, মোহময়, নিমগ্নতায় ভরপুর। হা করে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকার মতো মোহিত। গাল দুটো কেমন যেন দুদিকে নিচে নেমে উঠেছে, ভ্রুযুগল কিঞ্চিত প্রসারিত হয়ে উঠেছে। লাইটের তীর্যক আলোতে শুভ্র মুখের আদলটি সমগ্র মুখমণ্ডল জুড়ে লাল আভা ছড়াচ্ছে। নিচের ঠোঁটের ঠিক মাঝখানে থাকা কৃষ্ণ রঙের তিলটিও দ্বিগুণ ব্লাশ করে উঠছে। রেশমি চুলগুলো উন্মুক্ত জানালা দিয়ে আসা মাঝরাতের স্নিগ্ধ এবং কোমলময়ী বাতাসের প্রভাবে বিশৃঙ্খলভাবে হেলে দুলে উঠছে। দেখতে অমায়িক সৌন্দর্যে অধিকারী লাগছে। দৃষ্টিতে অপার মুগ্ধতা ভর করে উঠতেই আমি তাৎক্ষণিক দৃষ্টি নিয়ে নিলাম। কিছুতেই দ্বিতীয়বারের মতো লোকটির এই মুগ্ধ করার সৌন্দর্যে নিজের দেহ এবং মনকে ভাসিয়ে দেওয়া চলবে না। এখন আমি বিবাহিতা, সম্প্রতি বাচ্চার মা হতে চলেছি। এই চিরন্তর সত্যগুলোই এখন আমার মাথায় রাখতে হবে। এর বাহিরে সব অতীত কিংবা কিছু মুহূর্তের জন্য আকর্ষণীয় সত্যিগুলোকেও আমার তুচ্ছ জ্ঞান করতে হবে। হাসি থামালেন রাফায়েত ভাই। ডেস্কের ওপর থেকে খাবারের থালাটি নিঃশব্দে হাতে তুলে নিলেন। তাৎক্ষণিক থালাটি আমার হাতে ধরিয়ে দিয়ে তিনি হাস্যোজ্জ্বল গলায় বললেন, খাবারটা আগে খেয়ে নে, এরপর না হয় খুব সময় নিয়ে আমার উপর যত অভিযোগ আছে সব এক এক করে বলবি। বিশ্বাস কর, সব মনোযোগ দিয়ে শুনবো আমি, একটুও বিরক্ত বোধ হব না। খাবারের প্লেটটি হাতে তুলে নিলাম আমি। মাথা নুইয়ে নিম্ন আওয়াজে রাফায়েত ভাইকে শুধালাম, তুমি খেয়েছিলে? না, কয়েকদিন যাবৎ ডায়েটে আছি, রাতে খুব কম সময়ই খাওয়া হয়। তুই খেয়ে নে, দেখেই বোঝা যাচ্ছে খুব ক্ষুধার্ত তুই। চোখ মুখ কেমনে চুপসে গেছে, নিরাক নিরাক দেখাচ্ছে। এই সময় খাওয়া দাওয়ার প্রতি অধিক যত্নশীল হতে হয়। পুষ্টি জাতীয় খাবার খুব বেশি বেশি করে খেতে হয়, তাই তোকেও এক্ষেত্রে যথেষ্ট যত্নশীল হতে হবে। মাথা উঁচিয়ে আমি অপলক দৃষ্টিতে রাফায়েত ভাইয়ের দিকে তাকালাম। অতঃপর ম্লান হেসে বললাম, তুমি এখনো ঠিক আগের মতোই রয়ে গেছো রাফায়েত ভাই। সে আগের মতোই বিনা কারণে এখনো আমাকে গাইড করেই চলেছ। বিনা স্বার্থে আমার ভালো মন্দই খেয়াল রাখছো। কত যত্ন নিচ্ছ আমার, বলো। তুমি কি কখনো বদলাবে না রাফায়েত ভাই? সবসময় ঠিক এইরকমই থাকবে? স্তব্ধ শ্বাস ছাড়লেন রাফায়েত ভাই। তাৎক্ষণিক আমার পাশ থেকে উঠে সোজা দাঁড়িয়ে পড়লেন। মাথা নুইয়ে তিনি প্যান্টের পকেটে দুহাত গুজে নিচু গলায় শুধালেন, বদলে গেলে কি খুব খুশি হবি তুই? তখন সহ্য করতে পারবি তো আমার হঠাৎ এই বদলে যাওয়া? তখন কিন্তু সহ্য করতে পারবি না, হৃদয় পুরো ছারখার হয়ে যাবে। কাছের মানুষদের হঠাৎ পরিবর্তন কিন্তু মেনে নেওয়া খুব বেশি একটা সম্ভব হয় না। এর চেয়ে মৃত্যুকে মেনে নেওয়া হয়তো খুব বেশি সহজ। যেমন তরুণের হঠাৎ পরিবর্তনও তুই সহ্য করতে পারছিস না। দ্রুত বেগে জায়গা থেকে প্রস্থান নিলেন রাফায়েত ভাই। দরজার সন্নিকটে যেতেই তিনি হঠাৎ হাঁটার গতি থামিয়ে দিলেন। মাথাটা খানিক পেছনের দিকে ঘুরিয়ে তিনি অস্ফুট দৃষ্টিতে আমার দিকে তাকালেন। অতঃপর প্যান্টের পকেট থেকে ডান হাতটি উঠিয়ে তিনি চিবুকের কাছে হাতটি রেখে গলাটা খানিক ঝেড়ে নিলেন। এরপর অস্পষ্ট গলায় আমায় লক্ষ্য করে বললেন, খাবারটা খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, বেশি রাত অবধি জাগিস না, কিন্তু শরীর দুর্বল হয়ে যেতে পারে। সকালে আবার আমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে। গুড নাইট। মাথা নাড়িয়ে হ্যাঁসূচক সম্মতি জানালাম আমি। খাবারের প্রথম লোকমা মুখে তুলতেই রাফায়েত ভাই তড়িঘড়ি করে ঘর থেকে প্রস্থান নিলেন। গুড নাইট বলার সময়টুকুও দিলেন না আমায়। আসলে খাবার ছেড়ে আমারও রাফায়েত ভাইয়ের দিকে তাকাতে ইচ্ছে করছিল না। আপাতত খুব ক্ষুধার্ত আমি। সম্ভব হলে হয়তো পুরো দুনিয়াটাই এখন এক মুঠোই খেয়ে নিতাম আমি। কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আমি রাফায়েত ভাইয়ের কথা মতো শুয়ে পড়লাম। ডান পাশ থেকে বাঁ পাশ ফিরে শুতেই হঠাৎ রাফায়েত ভাইয়ের সেলফোনটি আমার চোখে পড়ল। ইস, ভুলেই গিয়েছিলাম কথা বলার পর ওই সময় ফোনটি রাফায়েত ভাইয়ের হাতে তুলে দিতে। দেখ, কেমন ভুলো মন আমার। এক্ষেত্রে কিন্তু রাফায়েত ভাইও কম যায় না। নিজের ব্যবহার্য জিনিসের কথা নিজেই ভুলে গেলেন। এখন যদি কোনো কারণে ফোনটি দরকার হয় ওনার, তখন কি হবে? পাগলের মতো হয়তো খুঁজে চলবে ফোনটি, নয়তো মনে পড়লে আবার পাগলের মতো ছুটে আসবে আমার ঘরে। কি যে করে না লোকটা। এসব ভাবতে ভাবতে ইতোমধ্যে ফোনটি আমি হাতে তুলে নিলাম। কৌতূহলের বশে পাওয়ার বাটন অন করতেই হঠাৎ চমকে উঠলাম।
স্ক্রিনের ওয়ালপেপারে আজ থেকে প্রায় 3 বছর আগের তোলা আমার এবং রাফায়েত ভাইয়ের একটি হাস্যকর সেলফি স্ক্রিন জুড়ে জ্বলজ্বল করছে। একটু আগে ওয়ালপেপারের দিকে খেয়াল ছিল না আমার। আমি তো তখন ফোনের কল লগ অব্দি সীমাবদ্ধ ছিলাম। এখন হঠাৎ পাওয়ার বাটন অন করতেই ছবিটি চোখে পড়লো। কিন্তু কেন? আমার ছবি রাফায়েত ভাইয়ের ওয়ালপেপারে কেন? তাও আবার সেই 3 বছর আগের ছবি। এখন শুধুমাত্র ভোর হবার অপেক্ষা। ভোরের দিকে দেখা হলেই রাফায়েত ভাইয়াকে আমি জিজ্ঞেস করবো আমার ছবি কেন ভাইয়ার ওয়ালপেপারে। ভোর পেরিয়ে সকাল প্রায় 10টা বাজছে আমার হাত ঘড়িতে। আমি এখন রাফায়েত ভাইয়ের সাথে একই রিকশায় বসে আছি। দুজনের মাঝখানে 2 থেকে 3 ইঞ্চি ব্যবধান রয়েছে। গা ঘেঁষাঘেঁষির মতো অবস্থা নাই। এখন দুজনেরই গন্তব্য বাগিচাগাঁও মাস্টার শেফ রেস্টুরেন্টে। ওখানেই বড় আপুর ননদ শিলা আপুকে আমি জরুরি ভিত্তিতে দেখা করতে বলেছি। অনেক জোরাজুরির পর তিনিও শেষ পর্যন্ত আমার সাথে দেখা করতে রাজি হয়ে গেলেন। রাফায়েত ভাইয়ের ফোন থেকে আমি ভোরবেলা কল করেছিলাম শিলা আপুকে। অনেক টেকনিক খাটিয়ে আপুর নাম্বারটি জোগাড় করতে হয়েছে আমার। রাফায়েত ভাইয়ের ফোনটি এখনো আমার কাছেই রয়ে গেছে, কারণ ভাইয়া এখনো ফোনটির সন্ধান করেনি। হয়তো এখনো কোনো প্রয়োজন পড়েনি ফোনটির। ইতোমধ্যে মৌনতা কাটিয়ে উঠলেন রাফায়েত ভাই। ঢুলঢুল দৃষ্টিতে তিনি পাশ ফিরে আমার দিকে তাকালেন। অতঃপর ঘুম জড়ানো গলায় শুধালেন, এই রিয়াসা, কোথায় যাচ্ছি আমরা? এই সাত সকালে গভীর ঘুম থেকে আমাকে এইভাবে টেনে আনার মানে কি, হ্যাঁ? 7 সকালে মানে? 10টা বাজছে এখন ঘড়িতে, আর তুমি 7 সকাল বলছো? হ্যাঁ বলছি, কারণ দুপুর 12টার আগে আমি ঘুম থেকে উঠি না। সিরিয়াসলি রাফায়েত ভাই? মানে তুমি লন্ডন যাবার পর একদম নবাব হয়ে গেছো? দুপুর 12টা অবধি ঘুমাতে হবে তোমার? কই, আগে তো সকাল 7টার আগে ঘুম থেকে না উঠতে পারলে তুমি আমার কান মলে দিতে, আর এখন নিজে 12টা-1টা অবধি ঘুমাও। কারণ এখন আমার সারা রাত জেগে কাজ করতে হয়। আমার ওয়ার্ক টাইমও হচ্ছে সারা রাত জেগে জেগে কাজ করা। কিন্তু কাল তো তুমি কোনো কাজই করনি, আর সেই জন্যই এত বেলা অবধি ঘুমানোর কোনো মানেই হয় না। রাফায়েত ভাই বিরক্ত হয়ে উঠলেন। ডান হাত দ্বারা কপাল ঘষে তিনি নাক মুখ খিচে বললেন, উফ, এখন তো অভ্যেস হয়ে গেছে আমার। কাজ না থাকলেও কালো সারা রাত জেগেই ছিলাম, আর এই কারণেই এখন চোখ টেনে মেলতে পারছি না আমি। বুঝছিস না কেন বলতো? হুম, আমি এত কথা বুঝতে চাই না। আমরা এখন বড় আপুর ননদের সাথে দেখা করতে যাব। তুমি পাশে থাকলে আমার সাহস বাড়বে, কোনো জড়তাও কাজ করবে না। তাই বাধ্য হয়ে তোমাকে ঘুম থেকে এভাবে ধরে নিয়ে আসা। চমকে উঠলেন রাফায়েত ভাই। তাৎক্ষণিক কপাল থেকে হাত সরিয়ে তিনি আশ্চর্যিত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। লোহিত গলায় শুধিয়ে বললেন, হোয়াট? তুই এখন বড় আপুর ননদের সাথে দেখা করতে যাবি? রীতিমতো অবিশ্বাস করছিস তুই তরুণকে? এই গতকাল রাতে না তোকে বলেছিলাম তরুণ মানসিকভাবে হয়তো কোনো কারণে ডিস্টার্বড হয়ে আছে, আর এই কারণেই তোর সাথে এবং ওর বাবা মায়ের সাথে, ইনফ্যাক্ট আঙ্কেল আন্টির সাথেও বাজে ব্যবহার করছে। তাছাড়া তরুণের আম্মু তো বলেই গেছেন কয়েকদিনের জন্য তোকে তরুণের থেকে দূরে থাকতে। তরুণের মন মর্জি বা মানসিক সমস্যাগুলো ঠিক হয়ে উঠলেই তারা তোকে ওই বাড়ি নিয়ে যাবেন। কেন নিজে নিজে এত পাকনামো করতে যাস, হ্যাঁ? সন্দেহজনক দৃষ্টিতে আমি রাফায়েত ভাইয়ের দিকে তাকালাম। তাৎক্ষণিক ভ্রুযুগল খট্টরভাবে কুঁচকে আমি রাফায়েত ভাইয়ের দিকে প্রশ্ন ছুড়ে বললাম, কি বললে তুমি? শাশুড়ি মা বলে গেছেন তরুণের থেকে আমাকে দূরে থাকতে? আমার হাজবেন্ড থেকে আমাকে দূরে থাকতে বলে গেছেন? হ্যাঁ, কারণ তরুণ এখন অসুস্থ, মানসিকভাবে বিরক্ত সে। তাই এখন তোকে ওর কাছ থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য তাকে পর্যাপ্ত সময় দিতে হবে। পৃথিবীর কোন আইনে আছে, হ্যাঁ? কোন আইনে আছে স্বামী অসুস্থ থাকলে স্ত্রী তার পাশে থাকতে পারবে না? স্ত্রীকে তার থেকে দূরে থাকতে হবে? অসুস্থ অবস্থায় তাকে একা ছেড়ে দিতে হবে? এত কিছুর পরেও কি তোমার একটুখানিও সন্দেহ হচ্ছে না রাফায়েত ভাই? জানতে ইচ্ছে করছে না তরুণের আসল সমস্যাটি কি? তরুণ কি আসলেই মানসিকভাবে বিরক্ত, নাকি অন্য কোনো ভয়ঙ্কর সমস্যা আছে? মুহূর্তের মধ্যে ভরকে উঠলেন রাফায়েত ভাই। ঘুম জড়ানো চক্ষু জোড়া যেন মুহূর্তের মধ্যে ওনার প্রকাণ্ড হয়ে বিস্ময়ে বশীভূত হয়ে উঠল। অস্থির দৃষ্টিতে তিনি আমার দিকে প্রশ্ন ছুড়ে বললেন, সন্দেহ হবে মানে? মানসিকভাবে বিরক্ত হওয়া ছাড়াও আর কি সমস্যা থাকতে পারে তরুণের? কি বলছিস কি এসব? সন্দিহান দৃষ্টি সরিয়ে নিলাম আমি। সরু রাস্তায় দৃষ্টি নিবদ্ধ করে তব্ধ শ্বাস ছাড়লাম। ভাবুক ভঙ্গিতে বললাম, সেটাই আমাদের খুঁজে বের করতে হবে রাফায়েত ভাই। আমার মন বলছে তরুণের মধ্যে বিরাট কোনো সমস্যা আছে, যা তরুণের পরিবার রীতিমতো আমাদের থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে। যদি আমার ধারণা ঠিক হয়ে থাকে তো শিলাপুর থেকে হয়তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেতে পারি। তাই মূলত এত হন্য হয়ে শিলাপুর সাথে দেখা করতে যাওয়া। রাফায়েত ভাই ভাবনায় ডুবে গেলেন।
তাৎক্ষণিক তিনি দুহাত দ্বারা এলোমেলো চুলগুলো পরিপাটি করতে ব্যস্ত হয়ে পড়লেন। পেছনের দিকে হেলে থাকা শার্টের কলারটি তিনি সোজা করে হঠাৎ অস্থির মুখমণ্ডলে আমার দিকে তাকালেন। ঘুম ঘুম ভাব মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেছে। চোখে মুখে বিপুল তৎপরতা উপলব্ধি করা যাচ্ছে। হঠাৎ বিরক্তি মাখা গলায় তিনি নাক ছিটকে বললেন, ধ্যাত, তোর এসব সন্দেহের পাল্লায় পড়ে সকালের ঘুমটা মাটি হলো আমার। শুধু তাই নয়, ঠিকভাবে ফ্রেশও হতে পারলাম না। কেমন ঘিন ঘিন লাগছে আমার। অন্তত ফেসটা তো একটু ওয়াশ করার সময়টা দিতি, কিন্তু না, টেনে হিসড়ে এভাবে নিয়ে এলি। এখন আমাকে এই নোংরা ফেস নিয়ে রেস্টুরেন্টে শত শত মানুষের সামনে বসে থাকতে হবে। নো না, ইটস সো শেমফুল ফর মি। মুখ টিপে হাসলাম আমি। মজার ছলে বললাম, তুমি তো এমনিতেও অনেক সুদর্শন রাফায়েত ভাই। ফেস ওয়াশ করলেই বা কি, না করলেই বা কি, বেশি কিছু না। তুমি যদি জাস্ট একটি মেয়ের দিকে সিম্পল লুকেও তাকাও না, আমি শিওর সে এমনিতেও তোমার সৌন্দর্যে ফিদা হয়ে যাবে। আহা, কি অদ্ভুত সুন্দর ডাগর নয়নের চাহনি তোমার, প্রেমে পড়ার জন্য যথেষ্ট। কথা সম্পূর্ণ শেষ না হতেই রাফায়েত ভাই তৎপর হয়ে উঠলেন। উৎসুক গলায় আমায় শুধিয়ে বললেন, তুই কখনো আমার প্রেমে পড়েছিলি? থমকালাম আমি। শুকনো ঢোক গিলতে বাধ্য হলাম। প্রসঙ্গ পাল্টাতে মরিয়া হয়ে বললাম, দেখ, পথে যেন ফুরোচ্ছে না। না জানি শিলাপু কতক্ষণ যাবত আমাদের জন্য অপেক্ষা করছেন। হয়তো খুব বিরক্ত হচ্ছেন আমাদের প্রতি। সঙ্গে সঙ্গেই তিনি আমার থেকে উৎসুক দৃষ্টি সরিয়ে নিলেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করেছি। সরু রাস্তায় ব্যথিত দৃষ্টি নিক্ষেপ করলেন তিনি। মেঘ জমেছে তার মনে। জানি না কি সে কারণ। আমার মুখ থেকে ঠিক কোন কথাটি শোনার জন্য তিনি হঠাৎ এত উৎপর হয়ে উঠেছিলেন। আমি কখনো তার প্রেমে পড়েছিলাম কিনা তা জানতে? যদি বলি হ্যাঁ, শত সহস্রবার আমি তোমার প্রেমে পড়েছিলাম। তোমার মুগ্ধ করা চাহনির প্রেমে পড়েছিলাম। তোমার কথার মায়ে নিগুড়ভাবে জড়িয়েছিলাম। তোমার বিরহে অষ্টপ্রহর কেঁদেছিলাম। তোমার একটুখানি ভালোবাসার অভাবে ভেতরে ভেতরে ডুকরে মরেছিলাম। তোমাকে হারানোর বিচ্ছেদে কাঙাল হয়ে ঘুরেছিলাম। তবে কি তুমি ফিরিয়ে দিতে পারবে আমার সেই হারানো দিনগুলো? তোমাকে ঘিরে আমার বিয়ের আগের সমস্ত অনুভূতিগুলো পারবে ফিরিয়ে দিতে? প্রতীক্ষার সেই বিষাদময় প্রহরগুলো অতীত জীবনে আবারও ফিরিয়ে নিতে পারবে আমায়? না, পারবে না, কখনো পারবে না তুমি। কারণ এখন আমি বিবাহিতা, স্বামী, সংসার, গর্ভে বেড়ে ওঠা বাচ্চাও আছে আমার। তাই এখন পুরনো অতীত ঘেটে কোনো লাভ নেই। কোনোভাবে আমি অতীত ঘেটে বর্তমানকে অশুদ্ধ করতে চাই না। লোকটির ভগ্ন দৃষ্টি থেকে দৃষ্টি সরিয়ে নিলাম আমি। খেয়াল করে দেখলাম কিছুক্ষণ পরপর তিনি নাক টানছেন। শুনেছি মানুষের কান্না যখন চোখে জমে থাকে, চোখ ভাসিয়ে তারা কাঁদতে পারে না, তখন নাকি চোখের জলগুলো নাকের জল হয়ে গড়িয়ে পড়ে। অবশ্য শুধু শুনেছি বলে ভুল হবে, নিজের ক্ষেত্রেও অনেকবার তার প্রমাণ পেয়েছি। রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে রাফায়েত ভাই নিছক মৌন দৃষ্টিতে আমার দিকে তাকালেন। শোকাহত গলায় বললেন, ভাগ্যিস কখনো প্রেমে পড়িসনি। আমার এই ভাগ্যে সুখ কোথায় আছে? প্রেমে পড়লে হয়তো এতদিনে সুস্থভাবে শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারতাম না আমি। তোকে ঠকানোর যন্ত্রণায় ধুকে ধুকে শেষ হয়ে যেতাম। একপাক্ষিক যন্ত্রণা না হয় এখন সহ্য করে নিচ্ছি, দ্বিপাক্ষিক যন্ত্রণায় আমি নিঃস্ব হয়ে যেতাম। ওপরওয়ালা যা করেন নির্ঘাত ভালোর জন্যই করেন। কোনরূপ ভাবান্তর হলো না আমার। কেবল দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নুইয়ে নিলাম। এই মুহূর্তে লোকটির প্রতি দুর্বল হলে চলবে না আমার। নিজেকে শক্ত রেখে তরুণের সাথে জড়িত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে আমার। বর্তমানে আমরা মাস্টার সেলফ রেস্টুরেন্টে বসে আছি। দোতলা বিশিষ্ট রেস্টুরেন্টটি দেখতে কিছুটা বুফের মতো, যদিও সম্পূর্ণ বুফে নাই। দোতলার ঠিক ডান পাশের সারিতে আমাদের তিনজনের অবস্থান। জানালার পাশে 2 সোফা বিশিষ্ট টেবিলটিতে বসেছি আমরা। থাইযুক্ত খোলা জানালা দ্বারা সকালে মিষ্টি রোদের পাশাপাশি 2-1 ছটকা এলোমেলো বাতাসও ভেসে আসছে। আনমনিয়ে গা জুড়িয়ে যাচ্ছে। আমি এবং রাফায়েত ভাই পাশাপাশি বসে আছি দুটো চেয়ারে। আমাদের সামনে রাগান্বিত ভঙ্গিতে বসে আছেন শিলা আপু। দৃষ্টিতে অপার তিক্ততা ওনার। কেমন যেন চোখ পাকিয়ে তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। হয়তো এই মুহূর্তে তিনি আমাদের সহ্য করতে পারছেন না। ভয়ে এই মুহূর্তে গলা শুকিয়ে কাঠে পরিণত হচ্ছে আমার। এরই মধ্যে হঠাৎ রাফায়েত ভাই ওনার ডান হাতের কনুই দ্বারা আমার বাঁ হাতের মাংসপেশিতে হালকা খোঁচা মারলেন। ঠোঁটের কাছে বাঁ হাত ঠেকিয়ে তিনি মিনমিনে গলায় আমাকে উদ্দেশ্য করে বললেন, যা বলার তাড়াতাড়ি বল। মহিলা যেভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই আমাদের আস্ত চেবিয়ে খাবে। সাংঘাতিক জাদ্রেল টাইপ মহিলা, জেরা করার জন্য আর মানুষ পেলি না। গলা খাকিয়ে উঠলাম আমি। রাফায়েত ভাইয়ের কাছ থেকে খানিক সরে এসে জোরপূর্বক হাসি টেনে শিলাপুর দিকে তাকালাম। অতঃপর ইতস্তত গলায় শুধালাম, কেমন আছেন আপু? গা ছেড়া ভাব নিলেন তিনি। বুকের মাঝখানে 2 হাত গুজে তিনি গাম্ভীর্যপূর্ণ গলায় পাল্টা প্রশ্ন ছুড়ে বললেন,
হঠাৎ আমাকে এখানে ডেকে আনার কারণ কি? সকাল হতে না হতেই জরুরি তলব? কম্পিত দৃষ্টিতে আমি পাশ ফিরে রাফায়েত ভাইয়ের দিকে তাকালাম। ভ্রুযুগল উঁচিয়ে তিনি আমার দিকে তাকালেন। গলা ঝেড়ে মিনমিনে গলায় বললেন, বল, কেন ডেকেছিস? আবার আমার দিকে তাকিয়ে কি দেখছিস? বলেছিলাম না এই জাদ্রেল মহিলাকে না ডাকতে, এসব ফালতু জেরা থেকে বিরত থাকতে। এখন নিজেই পরিস্থিতি সামলা। আমি এখানে কিছু বলতে টলতে পারবো না, তোর জন্য একটু সুপারিশও করতে পারবো না। শুকনো ঢোক গিললাম আমি। আসলে প্রসঙ্গ ঠিক কোথা থেকে শুরু করব তাই বুঝতে পারছিলাম না। তবুও কাচুমাচু দৃষ্টিতে আপুর দিকে তাকালাম। কম্পিত গলায় বললাম, আসলে আপু, তরুণের বিষয়ে কিছু কথা জানার ছিল। তাৎক্ষণিক চটে বসলেন আপু। মুখমণ্ডলে রাগী ভাব ফুটিয়ে তিনি তিরিক্ষিপূর্ণ গলায় বললেন, আশ্চর্য! তরুণের বিষয়ে আমি কি বলতে পারি? তরুণ অবশ্যই তোমার স্বামী। আমার স্বামী নয় যে আমি তরুণের বিষয় নিয়ে ঘুরবো, তার সম্পর্কে সবকিছু জেনে বসে থাকবো। কোনো দিকে কালক্ষেপণ না করে আমি স্পষ্ট গলায় বললাম, বিষয়টি আসলে এমন নয় আপু। আসলে আমি অনেস্টলি জানতে চাই তরুণের সাথে আপনার কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে কিনা। থতমত খেয়ে গেলেন আপু। দৃষ্টি নইয়ে নিতে বাধ্য হলেন। অতঃপর অস্থির গলায় প্রত্যুত্তরে বললেন, কি যা তা বলছো তুমি? তরুণের সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে মানে? মানেটা আপনি বুঝেছেন আপু? আমি ঠিক কোন সম্পর্কের কথা বলছি আপনি হয়তো জানেন। গতকাল থেকে তরুণের সাথে আমার নানা রকম অশান্তি চলছে। বিয়ে হবার পর থেকেই লক্ষ্য করছি তরুণের কাছাকাছি থাকতে আপনি পছন্দ করেন। বাসায় এলে তরুণের সাথে বেশিরভাগ সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই নির্দিষ্ট কারণটি কি আমি জানতে পারি আপু? কোনোভাবে তরুণ আপনাকে পছন্দ করে না তো, কিংবা আপনিও তরুণকে পছন্দ করেন এমন কিছু নয় তো? তাৎক্ষণিক উত্তেজিত হয়ে উঠলেন আপু। তড়িৎবেগে বসা থেকে উঠে তিনি লোহিত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। অতঃপর দাঁতে দাঁত চেপে আমায় শাসিয়ে বললেন, লিমিট ক্রস করছো তুমি। নিজের গণ্ডির মধ্যে থাকার চেষ্টা করো। বেশি বাড়াবাড়ি করতে এসো না আমার সাথে। এর ফল কিন্তু ভালো হবে না। রাগে ফোঁসফোঁস করে আপু জায়গা পরিত্যাগ করতেই রাফায়েত ভাই বসা থেকে উঠে দাঁড়ালেন। চোয়াল শক্ত করে তিনি পেছন থেকে আপুকে ডেকে বললেন, আমার তো মনে হচ্ছে আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন। সহজ বিষয়টাকে সহজভাবে না দেখে জটিলভাবে দেখছেন। রিয়াসা এখন তরুণের অনাগত সন্তানের মা হতে চলেছে। সেই জায়গা থেকে রিয়াসার শতভাগ অধিকার আছে তার স্বামীর ব্যক্তিগত এবং বহির্গত দিকগুলো সম্পর্কে খোঁজ খবর রাখার। এর মধ্যে কিন্তু আপনার এবং তরুণের সম্পর্কটিও পড়ে। সেক্ষেত্রে কিন্তু আপনি বাধ্য রিয়াসার সাথে সমঝোতা করতে। শিলা আপু তেড়ে এলেন রাফায়েত ভাইয়ের দিকে। তেজি গলায় রাফায়েত ভাইকে শুধালেন, বিয়ে করানোর আগে প্রয়োজন বোধ করেননি তরুণের অতীত সম্পর্কে জানার? অতীতে তার কোনো দোষ গুণ আছে কিনা জানার? আদতেই তরুণের চরিত্রে কোনো ভেজাল আছে কিনা জানার? বিয়ের প্রস্তাব পাওয়া মাত্রই নাচতে নাচতে বিয়ে পড়িয়ে দিলেন, কোনো খোঁজ খবর ছাড়াই, যাচাই বাছাই ছাড়াই। এবার ভুগুন আপনারা, কর্মফল ভোগ করুন। অন্ত আত্মা কেঁপে উঠল আমার। তাৎক্ষণিক বসা থেকে উঠে দাঁড়ালাম আমি। কান্না জড়িত গলায় আপুকে শুধালাম, কি ভেজাল আছে আপু তরুণীর মধ্যে? কি দোষ আছে তার অতীতে? প্লিজ আমাকে সব খুলে বলুন, প্লিজ। সরাসরি কিছু বলতে পারবো না আমি, শুধু এতটুকুই বলবো, রিয়াশা নামের মাঝেই অনেক অজানা সত্য লুকিয়ে আছে, যার অস্তিত্ব তুমি 5 মাস ধরে বহন করে চলেছ রিয়াশা। তরুণ তোমার মাঝেই অন্য কারো ছায়া খুঁজে পায়, ভাবে তুমি হয়তো সেই ছায়াধারী ব্যক্তি যাকে তরুণ নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো, এমনকি যার ভালোবাসায় তরুণ এখন পাগল হয়ে উঠেছে। দ্রুত পায়ে হেঁটে আপু প্রস্থান নিলেন। চোখের পলকেই যেন তিনি নিশ্চিহ্ন হয়ে গেলেন। আমার আকস্মিক, উদ্বিগ্ন এবং হটকারী চাহনি এখনো আপুর যাওয়ার পথে সীমাবদ্ধ। ঘোর কাটিয়ে যেন কিছুতেই সম্বিত ফিরে আসছে না আমার। কি বলে গেলেন তিনি এসব? আমার নামের মাঝেই কোনো অজানা সত্য লুকিয়ে আছে? আমার মাঝেই তরুণ অন্য কারো ছায়া খুঁজে পায়, আর সেই ছায়াধারী ব্যক্তির ভালোবাসায় তরুণ এখন বদ্ধ উন্মাদ হয়ে উঠেছে? আদতেও কি এসব সত্যি, নাকি আপু আমাদের সাথে ছলনা করছেন? আপুর উপর থেকে সন্দেহের তীর ঘোরানোর জন্য আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এই মুহূর্তে আমি দিকবিদিক শূন্য, হিতাহিত জ্ঞান শূন্য। কিছু বলার বা করার পরিস্থিতিতে নেই। দারুণ সিদ্ধান্তহীনতায় ভুগছি। ইতোমধ্যেই রাফায়েত ভাই উদ্বিগ্ন চিত্তে আমার পাশে এসে দাঁড়ালেন। কপালে লেপ্টে থাকা বেসামাল চুলগুলো টেনে তৎপর গলায় শুধালেন, মহিলাটি কি আসলেই আমাদের সত্যি বলে গেলেন, নাকি নিজেকে বাঁচানোর জন্য আমাদের বোকা বানিয়ে গেলেন? শুকনো ঢোক গিলে আমি রাফায়েত ভাইয়ের দিকে তাকালাম। আবদার সূচক দৃষ্টিতে রাফায়েত ভাইকে শুধালাম, যাবে আমার সাথে আমার শ্বশুর বাড়িতে? শাশুড়ি মায়ের কাছ থেকে আমি আসল সত্যিটা জানতে চাই, অ্যাট এনি কস্ট।
তিনি উৎকণ্ঠিত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। অতঃপর স্তব্ধ শ্বাস ছেড়ে শান্ত গলায় বললেন, যাব, অবশ্যই যাব। তবে এর আগে তোকে শান্ত হতে হবে, নিজেকে স্থির করতে হবে। এরপর দুজন মিলে খেয়ে দিয়ে ওই বাড়ি যাব। আমি জানি তোর খিদে পেয়েছে এখন। আগে নিজেকে ঠিক রাখতে হবে তো নাকি? নিজের বাচ্চার কথা আগে ভাবতে হবে না? ভুলে গেলে চলবে? তুই এখন মা হতে চলেছিস। অপারগ আমি। তাই কথা না বাড়িয়ে ধপ করে চেয়ারে বসে পড়লাম। পেটে হাত রেখে মূর্ছে আসা গলায় বললাম, অর্ডার দাও তাড়াতাড়ি। হালকা খাবার হলেও চলবে। বেশি সময় নেই কিন্তু আমাদের হাতে। তরুণের পাশে দাঁড়ানোটাই এই মুহূর্তে আমার অতি গুরুত্বপূর্ণ। আমার কথা অনুযায়ী তিনি দ্রুত ওয়েটারকে ডেকে দিলেন। মেনু অনুযায়ী হালকা খাবারে অর্ডার করে দিলেন। খাবার আসার আগ অব্দি তরুণের টেনশনে অনবরত কেঁদে চলেছি আমি। রাফায়েত ভাই বিভিন্নভাবে আমায় বোঝানোর চেষ্টা করছেন, তবে কিছুতেই ওনার বুঝ মানতে ইচ্ছে করছে না আমার। এতে যেন কষ্ট দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এত বোঝানোর পরেও তিনি সামান্যতম বিরক্ত বোধ হচ্ছেন না আমার প্রতি। উল্টো ঠান্ডা মাথায় আমাকে শান্ত করার চেষ্টা করছেন, বিভিন্নভাবে আমাকে হাসানোর চেষ্টা করছেন। তবে আফসোস, এই মুহূর্তে আমার হাসি তো দূরে থাক, কান্না বন্ধ করতে ইচ্ছা করছে না। মনের মধ্যে ঠিক কতখানি ঝড় বয়ে চলছে আমার শুধুমাত্র আমিই জানি, তা অন্য কারো জানার ক্ষমতা নেই। আর যতক্ষণ অবধি না আসল সত্যিটা আমি জানতে পারছি, ততক্ষণ অবধি কোনো কিছুতেই শান্তি হবে না আমার। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসতেই কোনো রকমের খাবারগুলো গিলে আমরা বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম। রিক্সা ধরে শ্বশুরবাড়ির দিকে রওনা হলাম। রাস্তায় কেউ কোনো কথা বলিনি আমরা। নিজেদের মতোই যতটা সম্ভব নীরব হয়ে থেকেছি। রাফায়েত ভাইও কোনো রকম চেষ্টা করেননি আমার সাথে কথা বলতে। হয়তো তিনিও আমার মতো ক্লান্ত শ্লান্ত অত্যাধিক যন্ত্রণায় জর্জরিত। প্রায় ঘন্টাখানিক পর বাড়ির বসার ঘরে শাশুড়ি মায়ের মুখোমুখি বসে আছি আমি এবং রাফায়েত ভাই। শাশুড়ি মা হঠাৎ আমাদের দিকে থতমত খেয়ে বসে আছেন। মাথা নুয়ে তিনি হাত কসলাচ্ছেন। আমাদের হুট করে চলে আসা বোধহয় ওনার পছন্দ হয়নি, যা ওনার বিরক্তিকর দৃষ্টিভঙ্গি দেখিয়ে বোঝা যাচ্ছে। তবে এই মুহূর্তে আমি আমার লক্ষ্য, উদ্দেশ্য এবং জেদে অনড়। কোনো প্রতিকূল পরিস্থিতি আমাকে এই উদ্দেশ্য থেকে দূরে রাখতে পারবে না। তাৎক্ষণিক রাফায়েত ভাইয়ের পাশ থেকে উঠে দাঁড়ালাম আমি। সোফায় শাশুড়ি মায়ের পাশ ঘেঁষে বসলাম। রাগান্বিত দৃষ্টিতে শাশুড়ি মায়ের দিকে অনেকটা ঝুঁকে আমি অবলীলায় প্রশ্ন ছুড়ে বললাম, বলুন মা, তরুণ ঠিক কোন ধরনের মানসিক সমস্যায় ভুগছেন? যে সমস্যায় ভুগলে তার স্ত্রী তার পাশে থাকতে পারবে না, তার থেকে দূরে থাকতে হবে, উন্মাদের মতো যা ইচ্ছে তা ব্যবহার করবে? ভয়ার্থ দৃষ্টিতে শাশুড়ি মা মাথা উঁচিয়ে আমার দিকে তাকালেন। একই দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে তিনি হঠাৎ দৃষ্টি সরিয়ে নিলেন। অন্য পাশ ফিরে কম্পিত গলায় বললেন, এ আবার কেমন ধরনের প্রশ্ন বৌমা? আমি তো তোমাকে জাস্ট কয়েকদিনের জন্য তোমার বাপের বাড়িতে বেড়ানোর সুযোগ দিয়ে এলাম। এখানে তুমি দোষের কি দেখলে? মিথ্যে বলছেন আপনি। তরুণের কোনো দুর্বলতাকে আপনি প্রাণপণে লুকানোর চেষ্টা করছেন। প্লিজ বলুন কি সেই দুর্বলতা। দয়া করে আমাকে আর অন্ধকারে রাখবেন না মা। তরুণের ওয়াইফ আমি। সেই জায়গা থেকে আমার শতভাগ অধিকার আছে তরুণের প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত সমস্যা সম্পর্কে জানার, তার ভালো মন্দ দিকগুলো জানার। অস্থির দৃষ্টিতে শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে রয়েছেন। অল্প সময় একই দৃষ্টিতে তাকিয়ে থাকার পর তিনি হঠাৎ আমার হাত দুটো শক্তভাবে আঁকড়ে ধরলেন। কান্না জড়িত গলায় আমায় শুধালেন, কথা দাও আমায়, সত্যিটা জানার পর তরুণকে তুমি ছেড়ে যাবে না। মৃত্যুর আগ অবধি তরুণের পাশেই থাকবে। তরুণ এবং আমাদের কোনো প্রকার ভুল বুঝবে না। দৃষ্টি ঘুরিয়ে আমি রাফায়েত ভাইয়ের দিকে তাকালাম। অশ্রুসিক্ত দৃষ্টিতে তিনি আমার দিকে তাকিয়ে আছেন। তাৎক্ষণিক জোরপূর্বক হেসে তিনি ইশারায় মাথা নাড়িয়ে বুঝালেন শাশুড়ি মাকে কথা দিতে, আজীবন তরুণের পাশেই থাকতে। টুকরে কেঁদে উঠলাম আমি। শাশুড়ি মায়ের হাত দুখানা শক্ত হাতে ধরে বললাম, কথা দিলাম মা, তরুণকে ছেড়ে আমি কোথাও যাব না। মৃত্যুর আগ অব্দি আমি তরুণের পাশেই থাকবো। প্লিজ আপনি এই নিয়ে কোনো দুশ্চিন্তা বা ভয় পাবেন না। তরুণের সমস্যাগুলো নির্দ্বিধায় আমায় খুলে বলুন। মৃদু হেসে উঠলেন শাশুড়ি মা। স্বস্তির শ্বাস ছেড়ে তিনি আমার দিকে তাকালেন। ভরসা পেয়ে তিনি অনর্গল বলতে আরম্ভ করলেন, রিয়াসা, রিয়াসা নাম ছিল মেয়েটার। আজ থেকে প্রায় 2 বছর আগে তরুণের সাথে কোনোভাবে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল মেয়েটা। সম্পর্কের প্রায় 1.5 বছর পর বিষয়টি জানতে পারি আমি। বলতে পারো তরুণ তখন নিজ থেকেই বিষয়টি আমার কাছে শেয়ার করেছিল। এমনিতেও তরুণ যে কোনো ছোটোখাটো বিষয়েও আমার কাছে শেয়ার করতে পছন্দ করত। কোনো ক্ষুদ্র কথাও আমার কাছে গোপন রাখতো না সে। তরুণের কথা মতো মেয়েটির সাথে কথা বলে এবং দেখা করে বুঝতে পারলো মেয়েটি সত্যি খুব ভালো। নিঃসন্দেহে মেয়েটিকে ঘরের বউ করে আনা যায়। তাছাড়াও তরুণ রিয়াসা অন্তঃপ্রাণ ছিল, পাগলের মতো ভালোবাসত মেয়েটিকে।
সারা দিন রাত শুধু রিয়াসাকে নিয়েই মেতে থাকতো। বলতে পারো মেয়েটি তরুণের এক প্রকার অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল। নেশার মতো ছুটত রিয়াসার পিছনে। দিন দুনিয়া কোনো কিছুর প্রতি টান কাজ করতো না আর। তরুণীর এই নাজেহাল অবস্থা দেখে তখন আমি এবং তরুণীর আব্বু সিদ্ধান্ত নিয়েছিলাম মেয়েটির পরিবারের সাথে দেখা করে বিয়ের দিন তারিখ ঠিকঠাক করে নিতে, যত দ্রুত সম্ভব বিয়েটা পড়িয়ে দিতে। এর মধ্যেই হঠাৎ একদিন থেমে গেলেন মা। শান্ত চোখ দুটো মুহূর্তের মধ্যেই মায়ের অশান্ত হয়ে উঠল। টুকরে কেঁদে উঠলেন তিনি। কান্না জড়িত গলায় বললেন, হঠাৎ একদিন অফিস থেকে ফেরার সময় তরুণের কার অ্যাক্সিডেন্ট হয়। খুবই মারাত্মক জখম হয় তরুণীর সমস্ত শরীর, বিশেষ করে মাথায় খুব বেশি এফেক্ট হয়। বিগত 1 থেকে 1.5 বছর আগের স্মৃতি তরুণ ভুলতে শুরু করে। রিয়াসার নামটি ছাড়া রিয়াসার সাথে থাকা সমস্ত সম্পর্কের কথা ভুলে যায় তরুণ। দেশে যত উন্নত এবং ব্যয়বহুল চিকিৎসা আছে সব চিকিৎসা প্রয়োগ করেছিলাম আমরা, তবে লাভ কিছু হয়নি এতে। টানা 3 মাস তরুণ হসপিটালে ভর্তি ছিল। রিয়াসা প্রতিদিন নিয়ম করে তরুণের সাথে দেখা করতে যেত, তবে তরুণ শুধুমাত্র রিয়াসাকে ফ্রেন্ড হিসেবে ট্রিট করত। তাদের মধ্যে থাকা গভীর প্রেমের সম্পর্কের কথাও পুরোপুরি ভুলে গিয়েছে তরুণ। রিয়াসা চোখের সামনে এসব সহ্য করতে পারছিল না। মেয়েটিও ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। যদিও ডক্টর বলেছিলেন তরুণকে কয়েকটি মাস সময় দিতে, হতে পারে সেটা 5 মাস, 6 মাস কিংবা 1 বছর। ওষুধের প্রভাবে তার মানসিক শক্তি দিন দিন ফিরে আসতে পারে। হারিয়ে যাওয়া 1-1.5 বছরের স্মৃতি আবারও ফিরে আসতে পারে, সেই আশাতেই ছিলাম আমরা। তবে রিয়াসার পরিবার রিয়াসাকে সেই সময়টুকু দিতে চাননি। তারা জোরপূর্বক রিয়াসাকে ধরে বেঁধে ফ্রান্সে শিফট হয়ে যান। ওই দেশে রিয়াসার বাবার গ্রিন কার্ড ছিল, তাই কম সময়ের মধ্যে ফ্রান্সে যাওয়া তাদের জন্য জটিল কিছু ছিল না। সেই থেকে প্রায় 1 বছর হতে চলল তরুণীর সাথে রিয়ার বিচ্ছেদের। অশ্রুজল যেন কিছুতেই বাদ মানছিল না আমার। চিৎকার করে আমি আর্তনাদ প্রকাশ করে বললাম, কেন সময় দেননি আপনারা তরুণকে 1 বছর? হ্যাঁ, কেন সময় দেননি? কেন এসবের মাঝে আপনারা আমাকে টেনে আনলেন? একটু একটু করে তরুণের স্মৃতিশক্তি ফিরে আসতে শুরু করেছে। এখন আপনারা তরুণকে যাই বুঝাচ্ছেন, তরুণ হয়তো তাই বুঝে নিতে বাধ্য হচ্ছে। তবে কিছুদিন পর যখন তার পুরোপুরি স্মৃতিশক্তি ফিরে আসতে শুরু করবে, তখন কি হবে আমার? শুধু রিয়াসে নামটি মিললেই তো চলবে না, চেহারার মিলও তো থাকতে হবে। তখন কি জবাব দেবেন আপনারা তরুণকে? হ্যাঁ, আমি বা কি জবাব দেব তরুণকে? বুক ফাটা আর্তনাদে বিভৎস হয়ে উঠছি আমি। আল্লাহ যেন পৃথিবীর কোনো বিবাহিত নারীকে এমন দুঃসহ পরিস্থিতিতে না দাঁড় করাই। জীবনে বেঁচে থাকার কুলকিনারা হারিয়ে ফেলেছি আমি। মনে হচ্ছে যেন শত শতস্র ফুট উঁচুতে থাকা বিশাল আকাশটি এক ঝটকে আমার মাথার উপর ভেঙে পড়েছে, মাটির সাথে পুরোপুরি পিষে দিয়েছে আমায়। ধরণী রক্ত স্নান করছে আমার লোহিত গরম রক্ত দ্বারা। সঙ্গে সঙ্গে রাফায়েত ভাই পাশের সোফা থেকে উঠে দাঁড়ালেন। দ্রুত পায়ে হেঁটে তিনি আমার পাশে এসে দাঁড়ালেন। উদ্বেগী গলায় বললেন, শান্ত হ রিয়াসা, প্লিজ শান্ত হ। আন্টিকে পুরো কথা শেষ করতে দে। এত সহজে ভেঙে পড়লে চলবে? কিছু কিছু মুহূর্ত এমন আছে যে মুহূর্তগুলোতে নিজের আবেগ এবং ইমোশনকে ধরে রাখতে হয়, স্বাভাবিক থেকে পরিস্থিতি সামলে নিতে হয়। মাথা নুইয়ে সোফার কভার খামচে ধরে বিরামহীনভাবে কেঁদে চলেছি আমি। কিছুতেই নিজের আবেগকে ধরে রাখতে পারছি না আমি। এত জ্বালা আর সইছি না প্রাণে। হঠাৎ করে জীবনে ভালো থাকার মোড় এত নিকৃষ্টভাবে পাল্টে যাবে দুঃস্বপ্নেও ভাবিনি আমি। কেন জানি না ছোটবেলা থেকে আমি যা ভাবি না বা ভাবতে চাই না, সেই ভাবনাগুলোই আমার জীবনে একের পর একভাবে ঘটে আসছে। নিষ্পত্তি পাচ্ছি না এর থেকে। এরই মধ্যে হঠাৎ অপ্রত্যাশিতভাবে আমার শাশুড়ি মা আমার পায়ের কাছে এসে বসলেন। তিনিও ডুকরে কেঁদে আমার হাত দুখানা চেপে ধরে বলতে আরম্ভ করলেন, মাফ করে দে মা, আমায় প্লিজ মাফ করে দে। বাধ্য হয়ে তোকেই তরুণের জীবনে আনতে হলো। মোটামুটি সুস্থ হওয়ার পর থেকেই তরুণ সারাক্ষণ রিয়াসা রিয়াসা করে বুড়ি আওড়াতে লাগলো। তাকে দেখতে চাইতো, ছুতে চাইতো, কথা বলতে চাইতো। তবে রিয়াসার সাথে তখন কোনোভাবেই আমরা যোগাযোগ করতে পারছিলাম না। কোনো পথই খোলা ছিল না তখন তার সাথে যোগাযোগ করার। এই দিকে তরুণ রিয়াসার জন্য মরিয়া হয়ে উঠেছিল। বন্ধু হিসেবে রিয়াসাকে পাশে চাইতে লাগলো। এর মধ্যেই হঠাৎ প্রায় 5 থেকে 6 মাস পর একদিন তোর সাথে একজন আত্মীয়ের বাড়িতে আমার অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যায়। তখন কথায় কথায় জানতে পারলাম তোর নামও রিয়াসা। প্রথম দেখাতেই তোকে আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল, তাই আগ পাছ না ভেবেই আমরা তরুণের জন্য
তোদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম। রিয়াসার নামের সাথে তোর নামের হুবহু মিল পেয়ে তরুণ তোকে তার সেই প্রেমিকা রিয়াসা ভাবতে শুরু করে। যদিও তখন সে রিয়াসাকে বন্ধু বলে ভাবতো, তবে মেন্টাল ট্রমার মধ্যে থাকার কারণে সে রিয়াসার চেহারার গঠনের সাথে তোর চেহারার গঠনও আংশিক গুলিয়ে ফেলেছিল। তাই খুব সহজেই তোর সাথে তরুণের বিয়ে পড়ানো আমাদের জন্য সম্ভব হয়ে উঠেছিল। বিশ্বাস কর, আমি ওই মুহূর্তে চাইনি তরুণ তার অতীতের সেই প্রেমিকা রিয়াসাকে মনে রাখুক, তার জন্য কষ্ট পাক, তার জন্য আরও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ুক। আমরা আদৌ এটাও জানতাম না রিয়াসা আজও অবিবাহিত আছে কিনা, কিংবা রিয়াসা আর কখনো তরুণের টানে এই দেশে ফিরে আসবে কিনা। তরুণের ভবিষ্যৎ দিন দিন অনিশ্চিত হয়ে পড়ছিল। মা হয়ে ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে চাইনি আমি, তাই বাধ্য হয়ে তোকে তরুণের জীবনে জুড়ে দিতে হলো। আশ্চর্যের বিষয় কি জানিস, তুই তরুণের জীবনে আসার পর থেকেই তরুণ আস্তে ধীরে ঠিক হতে লাগলো। ভুলে যাওয়ার বাস্তবটি একটু একটু করে কমতে লাগলো। মনে হচ্ছিল যেন জীবনে সে নতুন দিশা খুঁজে পেতে শুরু করলো। তোকে প্রথম দেখেই আমি বুঝতে পেরেছিলাম তুই পারবি আমার ছেলেকে সুস্থ করে তুলতে, তোর ভালোবাসা দিয়ে তরুণের অতীতে থাকা সেই রিয়াসাকে ভুলিয়ে দিতে, যে রিয়াসা এখন তরুণের জীবন থেকে অনেকটাই দূরে সরে গেছে। তরুণকে ছাড়াই হয়তো সে খুব এখন সুখে আছে, ভালো আছে, বর্তমানকে মেনে নিয়েছে। কান্না থামিয়ে অশ্রুভরি দৃষ্টিতে আমি মাথা উঁচিয়ে মায়ের দিকে তাকালাম। দীর্ঘ কয়েকটি শ্বাস ছেড়ে শুধালাম, তরুণ পারবে তার অতীতে সেই ভালোবাসার মানুষটির জায়গায় আমায় মেনে নিতে? পারবে এত সহজে আমাকে গ্রহণ করে নিতে? পারবে সে আমাকে, আপনাকে, বাবাকে ক্ষমা করে দিতে? তার অতীত জীবন ভুলিয়ে দেয়া কি এতটাই সহজ মা? পাশ থেকে রাফায়েত ভাই ভগ্ন দৃষ্টিতে আমার দিকে তাকালেন। ব্যথিত মুখমণ্ডলেও তিনি ম্লান হেসে শুধালেন, তরুণ কেন তোকে রিয়াসার জায়গায় মেনে নিতে পারবে না? কেন তোকে মন থেকে গ্রহণ করতে পারবে না? কেন তোর ভালোবাসায় রিয়াসাকে ভুলে যেতে পারবে না? বল কেন? তুই কি না পারিস বল? তুই তো সব পারিস। একজন মানুষকে যেমন তিলে তিলে মারতে পারিস, তেমনি অন্যজনকে বাঁচিয়েও তুলতে পারিস। মনের দিক থেকে তুই পারবি, অবশ্যই পারবি। আমি থাকবো তোর পাশে, তোর ছায়া হয়ে, তোর শুভাকাঙ্ক্ষী হয়ে। আমি দেখেছি হাসির আড়ালে লুকিয়ে রাখা রাফায়েত ভাইয়ের সেই কান্না করা মুখ। কান্নার ভেতরেও কোথাও না কোথাও সুখ লেখা আছে মানুষটির মুখে। খুব মহান এই লোক, ত্যাগের মহিমায় সিক্ত। আমি জানি রাফায়েত ভাই জীবনে খুব ভালো একজন সহধর্মিণী পাবেন, যিনি রাফায়েত ভাইকে পৃথিবীর সমস্ত সুখ হাতের মুঠো এনে দিতে পারবেন। অতীতের সব আক্ষেপও ঘুচিয়ে দিতে পারবেন এক নিমিষে। সেই দিনটি দেখার অপেক্ষায় থাকবো আমি। পলকের মধ্যে অশ্রুজল মুছে নিলাম আমি। পাশে থাকা সাইড ব্যাগ থেকে রাফায়েত ভাইয়ের সেলফোনটি বের করলাম। তাৎক্ষণিক ফোনটি ওনার হাতে তুলে দিয়ে আমি শক্ত গলায় বললাম, বাড়ি ফিরে যাও রাফায়েত ভাই। আমি তরুণের সাথে এই বাড়িতেই থাকবো। তরুণকে পুরোপুরি সুস্থ করে তোলা না অবধি আমি কোথাও যাব না। যদি প্রয়োজন পড়ে তখন আমি তোমাকেও ডেকে নিব। আমি জানি তুমি আমার ডাকে কখনো অগ্রাহ্য করবে না। আর একটা কথা, সম্ভব হলে ওয়ালপেপারটি চেঞ্জ করে নিও। অন্যের জিনিসে নজর দিতে নেই। নিষিদ্ধ জিনিসের প্রতি একরূপতি মায়াও প্রকাশ করতে নেই। এতে দেহ মন অশুদ্ধ হয়ে ওঠে, অন্তর তার পবিত্রতা হারিয়ে ফেলে। নির্বিকার নির্লিপ্তি চাহনিতে তাকিয়ে থাকা রাফায়েত ভাইয়ের থেকে তাৎক্ষণিক দৃষ্টি ফিরিয়ে নিলাম আমি। দুহাতে চোখের শুকনো জলকণা মুছে শাশুড়ি মা এবং রাফায়েত ভাইকে উপেক্ষা করে সিঁড়ির দিকে পা বাড়ালাম। দ্রুত গতিতে সিঁড়ি টপকে আমাদের বেডরুমে সশব্দে করাঘাত করলাম। ভিতর থেকে দরজায় খিল আটকানো। হয়তো তরুণ এই কাজটি করেছেন। প্রায় অনেকক্ষণ যাবৎ দরজায় করাঘাত করার পরও যখন তরুণ দরজা খুলে বের হয়ে আসছিল না, তখন আমি উচ্চ আওয়াজে তরুণের নাম ধরে ডাকতে আরম্ভ করলাম। প্রায় 6 থেকে 7টা ডাক দেওয়ার পর তরুণের ব্যতিব্যস্ত কণ্ঠস্বর অতি দ্রুত বেগে আমার কর্ণকুহরে ভেসে এলো। তড়িঘড়ি করে তিনি বিছানা ছেড়ে নামছেন আর ঘুম জড়ানো গলায় আমায় বলছেন, ওয়েট রিয়াসা, আমি আসছি। এতক্ষণ তোমার অপেক্ষাতেই ছিলাম আমি, তবে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। স্বস্তির শ্বাস ছাড়লাম আমি। বুকের পাঁজরে হাত রেখে আশ্বস্ত দৃষ্টিতে পিছু ফিরে নিচতলার দিকে তাকাতেই দেখলাম রাফায়েত ভাই এখনো স্তব্ধ চিত্তে আমার শাশুড়ি মায়ের পাশে দাঁড়িয়ে আছেন। সে একই নির্লিপ্ত, নির্বিকার, নিস্তব্ধ চাহনি ওনার। মনে হচ্ছে যেন গভীর শোকের মাঝে তলিয়ে আছেন তিনি। সম্মতি ওনার কিছুতেই ফিরে আসছে না। পাশ থেকে আমার শাশুড়ি মা কান্না জড়িত মুখমণ্ডলেও আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। হয়তো তিনি ভীষণ সন্তুষ্ট আমার কাছে। এর মধ্যেই তরুণ কপাট খুলে প্রবল উচ্ছ্বাসিত ভঙ্গিতে আমার মুখোমুখি এসে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে রাফায়েত ভাইয়ের থেকে দৃষ্টি সরিয়ে আমি আনন্দে প্রফুল্লিত তরুণের মুখপানে তাকালাম।
চোখের কোণে নোনা জল ভাসছে লোকটির, ঠোঁটের কোণে ঝুলছে এক যুদ্ধজয়ের হাসি। বেশিক্ষণ দৃষ্টি বুলিয়ে রাখতে পারলাম না লোকটির দিকে। অতি আবেগে তিনি কিঞ্চিত মুহূর্তের মধ্যে আমাকে জাপটে ধরলেন। বুকের মধ্যিখানে বিস্তর জায়গা জুড়ে আমার সর্বাঙ্গ চেপে ধরে তিনি পরম সুখদায়ক গলায় বললেন, আমি জানতাম তুমি ফিরে আসবে রিয়াসা। আমার পাতাল সমান ভালোবাসার টানে তোমাকে ফিরে আসতেই হবে। তুমি হলে আমার একমাত্র নিয়তি রিয়াসা, যা উপরওয়ালা জন্মের পর থেকে আমার ললাটে খোদাই করে দিয়েছেন। পৃথিবীর ছোট বড় কোনো ভুল বোঝাবুঝি আমাদের সম্পর্কের মধ্যখানে অদৃশ্য দেয়াল তৈরি করতে পারবে না রিয়াসা, কখনো না। লোকটির অপ্রতুল আশ্বাস ভরসা সান্ত্বনা পেয়ে যেন মুহূর্তের মধ্যে আমার মনে বিরাজ করা পাথর সমান কষ্টের বোঝা হালকা হয়ে গেল। সেই কষ্টগুলো গলে চক্ষুজোড়া অশ্রুর রূপ ধারণ করলো। মনে বসে থাকা অভিমানগুলো না চাইতেও বেরিয়ে আসতে লাগলো। অশ্রুসিক্ত গলায় তারা মনে মনে আওড়াতে লাগলো, কেন উপরওয়ালা, কেন কেন লোকটিকে আপনি এত বড় শাস্তি দিলেন? কেন লোকটিকে তার ফেলে আসা অতীত জীবন এভাবে ভুলিয়ে দিলেন? দিয়েছেন তো দিয়েছেন, এখন আবার সেই অতীত জীবন একটু একটু করে মনে করিয়ে দিচ্ছেন, কপাল থেকে আমার সুখ কেড়ে নিচ্ছেন। কি অপরাধ করেছিলাম আমি আপনার কাছে? হ্যাঁ, কোন অপরাধের শাস্তি আপনি আমাকে দিচ্ছেন? আমি জানি না ভবিষ্যতে ঠিক কি কি উপেক্ষা করছে আমার জন্য, কতখানি ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা উপেক্ষা করছে আমার জন্য। আমার বাচ্চার ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে আমি তাও জানি না। তবে আপনার কাছে আমি আর কিছুই চাই না মাবুদ, শুধু আপনি আমার সন্তানের ভাগ্যে তার বাবার আদর ভালোবাসা অধিকারটুকু বরাদ্দ রাখবেন, শুধু এইটুকুই। কান্নার মাত্রা ক্রমশ বৃদ্ধি পেয়ে আমার হেঁচকি তোলার পথে। সঙ্গে সঙ্গে তরুণ বুকের পাঁজর থেকে আমায় উঠিয়ে নিলেন। উদ্বিগ্ন দৃষ্টিতে তিনি আমার দিকে তাকালেন। বাঁ হাতটি আমার থুতনিতে রেখে তিনি ভগ্ন গলায় আমার দিকে প্রশ্ন ছুড়ে বললেন, কি হয়েছে রিয়াসা, তুমি কাঁদছো কেন? আবার কোনোভাবে তোমাকে হার্ট করেছি আমি? আমার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো? এইভাবে হঠাৎ জড়িয়ে ধরাতে তুমি খুশি হওনি? কাঁদতে কাঁদতে শ্বাস ক্রমাগত বেড়ে চলছিল আমার। তবুও গলায় খানিক দম সঞ্চার করে আমি জবাবে বললাম, কিছু হয়নি আমার। হ্যাঁ, এতদিন পরে আপনাকে কাছে পেয়েছি তো, তাই আবেগ ধরে রাখতে পারছি না। ফিক করে হেসে উঠলেন তিনি। মুহূর্তের মধ্যেই বাচ্চাদের মতো তিনি আমায় কোলে তুলে নিলেন। ওনার সুঠাম কাঁধে আমার মাথাটিকে ঠেকিয়ে তিনি মৃদু হেসে ভেতর থেকে দরজা আটকাতে নিতেই হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। শান্ত ভাবভঙ্গি ছেড়ে তিনি ক্ষণিকের মধ্যে আচমকা অশান্ত হয়ে উঠলেন। চোয়াল শক্ত করে শুধালেন, ছেলেটি কি করছে আমাদের বাড়িতে? হ্যাঁ, কি করছে? ছেলেটিকে বলে দাও রিয়াসা, তুমি আমার সাথেই থাকবে, আমাকে ছেড়ে কোথাও যাবে না। অনর্গল কথাগুলো বলেই তিনি মুখের ওপর দরজাটি বন্ধ করে দিলেন। ঘটনার আকস্মিকতায় চোখ জোড়া খিচে বুঝে নিলাম আমি। রাগে ফোঁস করে তিনি আমাকে নিয়ে বিছানার পাশাপাশি বসে পড়লেন। আমাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে তিনি হাঁটু গুজে আমার পায়ের কাছে এসে বসলেন। দুপায়ের হাঁটুতে মাথা ঠেকিয়ে তিনি শান্ত গলায় শুধালেন, কেমন আছো তুমি? ভালো ছিলে আমাকে ছাড়া? কম্পিত গলায় আমি জবাবে বললাম, না না না। ম্লান হাসলেন তিনি। আমি জানতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। প্রসঙ্গ পাল্টে আমি তৎপর গলায় শুধালাম, খেয়েছেন আপনি? তোমাকে ছাড়া কখনো খেয়েছি? চলুন খাবেন, খাওয়ার পর ঔষধ খেতে হবে। দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। হাঁটু থেকে মাথা উঁচিয়ে নিথর দৃষ্টিতে আমার দিকে তাকালেন। কেমন যেন বিদ্রুপান্তক গলায় বললেন, ওষুধ খাওয়ার আর প্রয়োজন কি? আমি তো এখন সুস্থ হয়ে গেছি। ভ্রুযুগল খরতর ভাবে কুঁচকে নিলাম আমি। বিস্মিত গলায় শুধালাম, মানে? তাৎক্ষণিক মাথা নইয়ে নিলেন তিনি। স্মিত হেসে বললেন, আমি এখন পুরোপুরি সুস্থ রিয়াসা। অতীতের সব স্মৃতি, এমনকি বর্তমানে আমার সাথে যা যা কিছু ঘটছে, সবকিছুই এখন আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। অতীত মনে রেখে আমি আমার বর্তমান নষ্ট করতে চাই না, আমার অনাগত বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। হতভাগ আমি, আশ্চর্যে বশীভূত। আমার এহেন হটকারী ভাবভঙ্গি দেখে তরুণ মাথা উঁচিয়ে নিমগ্ন দৃষ্টিতে আমার দিকে তাকালেন। হাত দুটো আঁকড়ে ধরে তিনি শান্ত গলায় বললেন, রিয়াসার খোঁজ নিয়েছি আমি, রিয়াসা ভালো আছে, তার হাজবেন্ডের সাথে সুখে শান্তিতে সংসার করছে। রিয়াসা যদি তার নতুন জীবন নিয়ে সুখী থাকতে পারে, তবে আমি কেন পারবো না বলো? আমিও তোমার সাথে সুখে শান্তিতে সংসার করতে পারবো। তাছাড়া আমি বাবা হতে চলেছি, তুমি হলে আমার বাচ্চার মা। সামনে আরও সুখকর জীবন আমার জন্য অপেক্ষা করছে, সেই জীবনের অপেক্ষাতেই আমি আছি। আনন্দ অশ্রু ঝরে পড়ছে আমার দু চোখ থেকে।
আনন্দে হতবিহ্বল হয়ে আমি তরুণকে জাপটে ধরে বললাম, আপনি সব সত্যি বলছেন তো তরুণ? মন থেকে বলছেন তো সব? আপনি সত্যি আমাকে এবং আমার বাচ্চাকে মন থেকে মেনে নিচ্ছেন? হুম, শুধু তোমার বাচ্চা নয়, আমাদের বাচ্চা। আমি তোমাদের দুজনকেই মন থেকে মেনে নিচ্ছি। রিয়াসার খবর কিভাবে পেলেন? রিয়াসার বেস্ট ফ্রেন্ড থেকে। মনে পড়বে না কখনো রিয়াসাকে? হুম, আমার এই রিয়াসা হলেই চলবে। তরুণও শক্ত হাতে জাপটে ধরলেন আমায়। দুজনেই খুশিতে আত্মহারা। তরুণকে বুকে নিতেই বুঝতে পেরেছি আমি তরুণ যা বলেছে মন থেকে বলেছে। কোনো ছলনা নেই তার কথায় এবং অন্তরে। আজ থেকে আমার আবার নতুন জীবন শুরু। সুখী বিবাহিত জীবন, সুখী সাংসারিক জীবন। কেটে গেল মাঝখানে 3 বছর। তরুণ এবং আমার ফুটফুটে একটি কন্যা সন্তান হয়েছে। তার বয়স চলছে 2.5 বছর। দেখতে একদম তরুণের মতোই হয়েছে। সবার নয়নের মনে আমাদের মেয়ে তাবাসসুম বিনতে তুলন। তরুণ তো সারাক্ষণ তার মেয়েকে চোখে চোখে হারায়। মেয়ে হয়েছে পুরো বাবার অন্তঃপ্রাণ। বাবা ছাড়া যেন তার দুনিয়া অন্ধকার। আমার প্রতি তরুণের ভালোবাসাও দিন দিন বেড়ে চলেছে। চোখের আড়াল হলে লোকটি প্রায় মরিয়া হয়ে ওঠে। 2 বছর হলো রাফায়েত ভাই আবারও লন্ডন ব্যাক করেছেন। তিনি এখনো অবিবাহিত রয়ে গেছেন। এই জীবনে বিয়ে করবেন না বলে পণ রেখেছেন তিনি। যদিও জানি এর একমাত্র কারণ আমি। আমাকে ছাড়া তিনি এই জীবনে কারো হতে পারেননি, না কখনো পারবেন। মাঝে মধ্যে ফোনে কথা হয় আমাদের। দুজন দুজনের হালচাল জিজ্ঞেস করি। বিয়ের প্রসঙ্গ উঠলে লোকটি নিখুঁতভাবে প্রসঙ্গটি এড়িয়ে যান। বুঝেও কিছু বলার থাকে না আমার, কারণ জীবন কখনো নিজের ইচ্ছের বিরুদ্ধে চলে না। পৃথিবীর প্রত্যেকটি মানুষের অধিকার আছে নিজের ইচ্ছে মতো জীবন চালনা করার। তাদের দলে হয়তো রাফায়েত ভাইও পড়েন। যদি কখনো ওনার সম্বিত ফিরে আসেন তো দেশে ফিরে বিয়ে করবেন, নয়তো এভাবে একলা জীবন কাটিয়ে দেবেন। আমাদের সমাজে এমন অনেক রাফায়েত ভাই আছেন যারা নিঃসঙ্গতায় কাটিয়ে দেন সারাটি জীবন। হয়তো কারো প্রেমে ধোঁকা খেয়ে, নয়তো কাছের মানুষদের করা বিশ্বাসঘাতকতায়। পরের বছর যখন রাফায়েত ভাই আমার কথায় দেশে ফিরলেন তখনই ঘটিয়ে বসলাম এক কাণ্ড। ধরে বেঁধে রাফায়েত ভাইকে বিয়ে পড়িয়ে দিলাম আমার এই ছোট বোন রামিসার সঙ্গে। মাত্র কিছুদিন আগেই জানতে পেরেছি রামিসা প্রায় অনেক বছর আগে থেকে রাফায়েত ভাইকে মনে মনে ভালোবাসতো, তবে কখনো মুখ ফুটে তা প্রকাশ করেনি। সেদিন রাফায়েত ভাইকে মাথার দিব্যি দিয়ে বলেছিলাম, হয় বিয়ে করো, নয় আমার সাথে সারা জীবনের জন্য যোগাযোগ বন্ধ করে দাও। শুধু তাই নয়, আমার পাশাপাশি রাফায়েত ভাইয়ের মাও অনেক জোরাজুরি করে ওনাকে বিয়ের জন্য রাজি করিয়েছে।